আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমরা যে লেকচার আলোচনা করব সেটা হচ্ছে মূলত উচ্চতর গণিত বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সূচক ও লগারিদমীয় ফাংশন। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদেরও সিলেবাসে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমাদের তো শর্ট সিলেবাসও কিন্তু এই চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয় নাই। এটার গুরুত্ব এতটাই বেশি। এবং এই চ্যাপ্টারটা যদি তোমাদের ভালো মতো আয়ত্তে না থাকে, এটার উপর যদি তোমাদের ভালো প্রিপারেশন না থাকে, তাহলে বীজগণিত অংশে, অর্থাৎ তোমাদের প্রশ্নের যে সেগমেন্ট প্রথম অংশ ক বিভাগ বীজগণিত অংশে কিন্তু তোমাদের প্রশ্ন কমন পাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? তো এটা নিয়ে যত ভয় ভীতি বা একটু কঠিন মনে হয় তোমাদের কাছে, সেটা আমি জানি। এই মনে হওয়ারও যথার্থ কারণও আছে। ম্যাথগুলো একটু বড়, একটু ডিফিকাল্ট চিন্তা করাটা। তো এটা আসলে ডিফিকাল্ট এই কারণেই যে তোমরা হয়তো প্র্যাকটিসিংটা ওইভাবে করো নাই, বা তোমাদের প্র্যাকটিসের মধ্যে হয়তো কিছুটা গ্যাপ থেকে গেছে, যার কারণে মূলত এই সমস্যাটা হয়। না হলে ম্যাথ তুমি যদি ভালো করে বেসিক বুঝে একটা বইয়ের অনুশীলনের ম্যাথগুলো করে সিকিউ করতে যাও, তাহলে আশা করি তোমার খুব বেশি প্রবলেম থাকার কথা না, যদি তুমি বেসিক এবং অনুশীলনের ম্যাথগুলো ভালো মতো বুঝে পড়ো বা বুঝে লিখতে পারো। এখানে কথাটা একটু বারবার বলতেছি, কারণ ম্যাথ করা এবং বুঝে করা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিষয়টা হচ্ছে তুমি একটা ম্যাথ দেখে দেখে করলা বা কোনো রকম করার চেষ্টা করলা, ওইটাকে করা বলা হয় না আসলে। তো যদি তুমি নিজে বুঝে করতে পারো, এইভাবে করে যদি তুমি অনুশীলনের ম্যাথগুলো সলভ করো, তাহলে আশা করি তোমার এই চ্যাপ্টারের আর কোনো প্রবলেম থাকবে না। তো এখনো পর্যন্ত যদি তোমাদের মধ্যে এই ভয় ভীতিটা থেকে থাকে, ওই ভয়গুলো কাটানোর জন্যই মূলত আমাদের এই লেকচারগুলো। আশা করি এই লেকচারগুলোর পরে তোমার এই চ্যাপ্টার রিলেটেড যে সংখ্যা, যে ভীতি, আশা করি সেটা কেটে যাবে। এই লেকচারগুলো এসএসসি 26, এসএসসি 27, মোটামুটি যারা এখনো 9-10 আসো তারা সবাই দেখতে পারবা। আমরা এই চ্যাপ্টারের ধারাবাহিক সবগুলা লেকচারে আপলোড করব, অর্থাৎ বেসিক থেকে শুরু করে চ্যাপ্টারের গাণিতিক সমস্যা সমাধান, এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, যে প্রশ্নগুলো বোর্ডে বারবার আসছে বোর্ড এক্সামগুলোতে, সেগুলোকে নিয়ে আমরা আলাদা লেকচার থাকবে আমাদের। এরপর এমসিকিউ প্রবলেম যেগুলো, ওগুলো নিয়েও আলাদা লেকচার থাকবে। অর্থাৎ এই চ্যাপ্টারের যতগুলো যা কিছু আছে একেবারে শুরু, মানে বেসিক থেকে শুরু করে গাণিতিক সমস্যা, বোর্ড সিকিউ এবং এমসিকিউ সবগুলাকে আমরা একত্রিত করে কি করব, লেকচারগুলো ধাপে ধাপে আপলোড করব। তো এসএসসি 26, 27 সবাই কিন্তু মোটামুটি এই লেকচারগুলো ফলো করতে পারবে। এবং আশা করি এসএসসি 26-এর জন্য একটু ছোট্ট করে বলে রাখি, তোমরা যেহেতু শেষ সময়ে চলে আসছো, তোমাদের তো আসলে বেসিক মোটামুটি হয়তো ক্লিয়ার আছে বা বেসিক সম্পর্কে কিছুটা ধারণা আছে। তো বেসিক যে ক্লাস, মানে আজকের লেকচারটা তোমাদের না করলেও চলবে, কারণ আজকে আমরা হচ্ছে একেবারে 9-10-এর যে স্টুডেন্ট, তো তাদের জন্য মেইনলি, বা তারা এই চ্যাপ্টারটাকে যেভাবে শুরু করবে, তাদের এই চ্যাপ্টারটাকে যেভাবে চিন্তা করা দরকার, বা শুরুতে যে জিনিসগুলো তাদের জানা দরকার, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের মনে হয়, এসএসসি 26 ব্যাচকে বলছি, যদি তোমাদের মনে হয় যে তোমরা এই জিনিসগুলো পারো, তাহলে তোমরা এই লেকচারটি স্কিপ করে পরবর্তী লেকচারগুলো দেখতে পারো, যেখানে গাণিতিক সমস্যা বা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, যেগুলো তোমার জন্য এখন খুব বেশি প্রয়োজনীয়, বিশেষ করে কোয়েশ্চেন সলভিং, ওই লেকচারগুলো ফলো করতে পারো। আর যদি মনে হয় যে না, আমার বেসিকে এখনো কিছু প্রবলেম থেকে গেছে যেগুলো আমার জানা দরকার বা ওভারকাম করা দরকার, তাহলে তোমরা ওই লেকচারটা দেখতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আমাদের লেকচার। এই চ্যাপ্টারে তো দুইটা পার্ট, সবাই আশা করি এটা জানো, বা যারা বই দেখছো, দুইটা পার্ট, অর্থাৎ 9.1, 9.2। 9.1 আলোচনা করা হয়েছে সূচক, যেটা আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা সূচকের যে বেসিক পার্ট সেগুলো আলোচনা করব। আরেকটা পার্ট হচ্ছে 9.2, যেখানে লগারিদম, অর্থাৎ এই যে চ্যাপ্টারের নাম তোমরা দেখতে পাচ্ছ, সূচক ও লগারিদমীয় ফাংশন, এই লগারিদমের পার্টটাকে আলোচনা করা হয়েছে 9.2, অর্থাৎ পরের অনুশীলনীটাতে। তো আমরা ধাপে ধাপে দুইটা অনুশীলনী কভার করব। আজকে আমাদের আলোচনার বিষয় 9.1, অর্থাৎ সূচক সংক্রান্ত যে বেসিক কনসেপ্ট, বেসিক আলোচনা, সেগুলো আজকের ক্লাসে আমরা একটু কভার আপ করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে একটু সূচকের পরিচিতিটা দেওয়া যাক। এখানে আমি একটা রাশি লিখে রাখছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ, a⁴x। ঠিক আছে? একেবারে যারা মাত্র 9-এ উঠছো যারা, তাদের জন্য তো এই জিনিসগুলো অনেকাংশেই নতুন, তোমরা হয়তো ওইভাবে এগুলো পাও নাই, যার কারণে একটু তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে। একটু ভালো করে খেয়াল করবা, একটু বুঝার চেষ্টা করবা, ঠিক আছে? একটু মনোযোগ দিবা। a⁴x, 9-এ বা 9-10-এরটা তো মোটামুটি পারো, 9-এর যারা আছে তাদেরকে বলতেছি, a⁴x এটা হয়তো তুমি এর আকারে আগে দেখে আসছো, যেমন চ্যাপ্টার তোমাদের ক্লাস 8-এ বীজগণিত সংক্রান্ত যে চ্যাপ্টারগুলো ছিল, সেখানে তোমরা এই ধরনের রাশি দেখছো। হয়তো সেগুলো সূচকের যে ধর্ম বা সূচকের যে কাজ, হয়তো সেগুলো নিয়ে আলোচনা করো নাই, বাট বীজগাণিতিক পার্টে তোমরা এগুলো নিয়ে আলোচনা করছো বা ম্যাথ করছো, এরকম রিলেটেড, তাই না? তো a⁴x এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, যেখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে x। তো আমরা এই যে যেটা, অর্থাৎ যে রাশিটার উপর
আরেকটা রাশি পাওয়ার আকারে থাকতেছে a টু দি পাওয়ার x, এই যে a টু দি পাওয়ার x, তাহলে এই রাশিটার উপর টু দি পাওয়ার x, এই যে xটা কি পাওয়ার আকারে আছে না? তো আমরা যার উপর পাওয়ার থাকে, যে রাশিটার উপর আরেকটা রাশি পাওয়ার আকারে থাকে, আমরা সেটাকে বলি মূলত ভিত্তি বা বেস। ভিত্তি বা কি বলি? বেস, ঠিক আছে? এটাকে মূলও বলা হয়, অর্থাৎ একটা রাশির যে মূল বা প্রধান যে অংশ সেটা হচ্ছে এটা বেস বা ভিত্তি, এটাকে মূলও বলা হয়। আর এই বেসের উপর যে রাশিটা আছে সেটাকে আমরা বলি কি? ঘাত বা পাওয়ার। এই যে ঘাত বা পাওয়ার, বা এটাকে এক্সপোনেন্টও বলা হয়। কি বলা হয়? এক্সপোনেন্ট, ঠিক আছে? তাহলে সূচকের যে চেহারাটা, অর্থাৎ একটা সূচকীয় রাশি দেখতে কেমন, এটা হলো তার যে চেহারার যে বিবৃতি, এটা হচ্ছে সেটা। অর্থাৎ একটা সূচক সংক্রান্ত রাশিকে দেখতে এমনই লাগে, তার একটা নির্দিষ্ট বেস থাকবে এবং বেসের একটা কি থাকবে? পাওয়ার থাকবে। এই দুইটা হচ্ছে তার পরিচিতি, মেইন পরিচিতি, ঠিক আছে? এখন ধরো যে আমরা যদি একটা রাশি চিন্তা করি যে 5, এটাকে কি আমরা একটা সূচকীয় রাশি বলতে পারি, বা এটা একটা সূচক? অবশ্যই সূচক। কারণ এখন তুমি বলতে পারো যে স্যার এখানে কেমনে সূচক হইলো, এটার উপর তো কোনো পাওয়ার বা কিছু আমরা দেখতেছি না। হ্যাঁ, এটার উপর পাওয়ার নাই, তার মানে এমন না যে এটার উপর আসলে পাওয়ার একেবারেই নাই, বিষয়টা এমন নয়। যেমন এরকম চিন্তা করতাম না আমরা, ধরো 5, যদি কোনো সংখ্যার নিচে কিছু না থাকে, আমরা হর হিসেবে সবসময় কত চিন্তা করতাম? 1 চিন্তা করতাম না? এতে করে এই রাশিটার কিন্তু মানের কোনো কি হইতো না, পরিবর্তন হতো না। ঠিক একইভাবে কোনো একটা বীজগাণিতিক রাশির উপরে যদি পাওয়ার না থাকে, আমরা ধরে নিতে পারি তার উপর পাওয়ার কত আছে? 1। কারণ 5 এর উপর 1, কোনো কিছুর উপর পাওয়ার 1 হলে তার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, ওটা কত থাকবে? 5ই থাকবে। তাহলে দেখো, এই যে 5 টু দি পাওয়ার 1 বা শুধু 5 যদি আমরা বলি, এটা একটা কি রাশি? সূচকীয় রাশি। অর্থাৎ এটার একটা নির্দিষ্ট ভিত্তি বা বেস আছে এবং তার উপর একটা কি আছে? পাওয়ার আছে। তো আমরা বলেছিলাম যে কোনো বীজগাণিতিক রাশির যদি একটা ভিত্তি এবং তার উপর একটা কি থাকে? পাওয়ার থাকে, তাহলে সেটাকে আমরা একটা কি বলবো? সূচকীয় রাশি বলতে পারবো। তো এই সংজ্ঞাটা থেকে তুমি বলতে পারো যে সকল বীজগাণিতিক রাশি, মোটামুটি যত ধরনের বীজগাণিতিক রাশি আছে, কিছু রাশি ছাড়া, আমরা সবগুলোকে সূচক বলবো না, কিছু ব্যতিক্রম আছে, আমরা ধাপে ধাপে দেখবো সেগুলা, বাট অধিকাংশ বীজগাণিতিক রাশি হচ্ছে কি আসলে সূচকীয় রাশি। কারণ বীজগাণিতিক রাশি বললে তার নির্দিষ্ট একটা চলক অবশ্যই থাকবে এবং ওই চলকের একটা পাওয়ার থাকবে। আর যদি পাওয়ার নাও থাকে, আমরা এটা দেখলাম যে কোনো চলকের উপর যদি পাওয়ার না থাকে, তার উপর অবশ্যই মনে মনে আমরা কত ধরতে পারবো? পাওয়ার 1 আছে, এটা ধরে নিতে পারবো। আশা করি সূচকীয় রাশি বা সূচক দেখতে কেমন হয় এটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেছে, তাই না? আশা করি তো বুঝতে পারছি, তাই তো? ঠিক আছে। এখন আমরা একটু দেখব এই সূচকীয় রাশিগুলার নির্দিষ্ট কিছু ধর্ম বা সূত্র, আমরা যেগুলোকে বলি বীজগাণিতিক চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টারে তো নির্দিষ্ট কিছু সূত্র থাকে যেগুলো দিয়ে আমরা ওই চ্যাপ্টারের ম্যাথগুলো করি। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য তোমাকে সূচকের ধর্মগুলো জানতে হবে। সূচকের ধর্ম বলতে সূচক যে রুলসগুলো মেনে চলে। সূচকের কিন্তু নির্দিষ্ট কিছু কি আছে? রুলস আছে। যেমন অন্যান্য জায়গায় তুমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো এক একটা কি অপারেটর না? এগুলোর এক একটা নিয়ম কানুন আছে। যেমন 3কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, রেজাল্ট হিসেবে কত পাও? 1 পাও। এটা ভাগের একটা নিয়ম, তাই না? তো সূচকেরও কি আছে? এরকম নির্দিষ্ট কিছু নিয়ম বা রুলস আছে, যেগুলোকে আমরা কি বলি? সূচকের ধর্মাবলী বা সূচকের ধর্ম বলে থাকি। আমরা সেই ধর্মগুলো নিয়ে একটু আলোচনা করব। আর এই পাশে আমি কিছু বিষয় লিখে রাখছি, এগুলো একটু অ্যাডভান্স, অর্থাৎ আমরা প্রথমে এখনো সূচক কি বা সূচকের চেহারাটা কেমন হয় সেটা একটু দেখলাম। এরপর আমরা সূচকের ধর্মগুলো একটু পড়বো, সূচক কোন কোন রুলস বা কোন কোন নিয়ম নীতি মেনে চলে, আমরা সেগুলো দেখার পর তারপরে এই যে প্রয়োজনীয় তথ্য হিসাবে যে পয়েন্টগুলো আমি লিখে রাখছি, এগুলোতে আমরা আলোচনা করব। এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হয়তো বা ম্যাথে অতটা মানে ডিরেক্টলি অ্যাপ্লাই হবে না, অর্থাৎ ম্যাথে তুমি হয়তো এই যে বেসিক জিনিসটা প্রথম লাইনটাকে অ্যাপ্লাই করবা ম্যাথ করার সময়, কিন্তু তুমি যদি এগুলো না বুঝো, আমার যদি মনে হয় যে তুমি জাস্ট যেমন a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হবে, এটা মোটামুটি ক্লাস 9-এ যারা উঠছো তারা ছাড়া, যারা 10 বা এসএসসি পরীক্ষার্থী আসো, সবার কাছে এটা মুখস্থ, একদম চোখ বন্ধ করে তোমরা এটা বলতে পারো, লিখতে পারো, এটা আমি জানি। বাট এই জিনিসটা কখন হবে, এটা শর্ত কি, এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কেমন, এটা একটু জানা দরকার, ঠিক আছে? কারণ তুমি শুধুমাত্র দেখে মুখস্থ করে লিখে ফেললা, এটাকে আসলে বেসিক বলে না। মূলত আমরা যে মানে বেসিকের কথা বলি, বেসিক জিনিসটা কি, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? এই যে 2 যোগ 2 ইকুয়াল টু 4, এটা তো একটা নিয়ম, বাট এই 2 যোগ 2 4 ইকুয়াল টু মানে 2 যোগ 2 4 কেমনে হইলো, এটার ব্যাকগ্রাউন্ডটা জানা, এটা হলো বেসিক। ঠিক একইভাবে এই প্রথম লাইনটা মোটামুটি সবাই জানো, বাট প্রথম লাইনটা কেন হচ্ছে, এটা কখন হবে, এই উত্তরগুলা বা কখন হবে, কেন হবে, এগুলো যখন তুমি নিজে নিজে উত্তর করতে পারবা, তখন বুঝবা যে তোমার এই চ্যাপ্টার সংক্রান্ত বেসিকগুলো ক্লিয়ার হয়ে গেছে।
তো আমরা সে আলোচনা একটু যাব। তবে আমাদের প্রথম এখন আলোচনার অংশ হচ্ছে সূচকের যে ধর্ম সেগুলো নিয়ে একটু কি করা, আলোচনা করা। আচ্ছা, তাহলে সূচকের ধর্মাবলী বা সূচকের ধর্ম, এখানে প্রথম যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে গুণের বেলা। অর্থাৎ মনে করো এ টু দি পাওয়ার এম, তোমাদের বই সূত্রগুলো দেওয়া আছে এ টু দি পাওয়ার এন। দেখো তো এই দুইটাই কি সূচকীয় রাশি না? আমরা একটু আগে দেখছিলাম একটা সূচকীয় রাশি দেখতে কেমন হয়, একটা বেস থাকবে তার উপর একটা কি থাকবে, পাওয়ার থাকবে। তাহলে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন কি আকারে আছে, গুণ আকারে, যে ডট, অর্থাৎ তারা দুইটা রাশি পরস্পর গুণ আকারে আছে। যদি এমন হয় তখন তাদের যে রেজাল্ট সেটা হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ দুইটা সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে তাদের যে ফাইনাল আউটপুট রেজাল্ট সেটা হবে ওই পাওয়ার বেসটা সেম থাকবে। দেখো বেস বা ভিত্তিটা কি থাকবে, সেম থাকবে, উপরে পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। মোটামুটি তোমরা এইটুক বেসিক আগেও পড়ে আসছো, ক্লাস 8এও এই ধরনের বিষয় ছিল। ঠিক আছে, আমি যদি একটু উদাহরণ বলি, ধরো কথার কথা এখানে আছে এ স্কোয়ার ইন্টু এখানে এ কিউব, তাহলে এটার রেজাল্ট হবে কত, এ টু দি পাওয়ার 2 প্লাস 3, অর্থাৎ এ টু দি পাওয়ার কত, 5। এটা আমরা আগেও পড়ছি না? এটা হলো সূচকের প্রথম ধর্ম বা প্রথম সূত্র। যদি আমরা বলি দুইটা সূচকীয় রাশি গুণ আকারে থাকলে তার আউটপুট বা তার রেজাল্টটা কেমন হবে, রেজাল্ট হবে কি দুইটা সূচকীয় রাশির পাওয়ারটা কি হবে, যোগ আকারে বসবে। এবং এখানে একটা শর্ত আছে, শর্তটা কি, এর মানটা কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। এর মানটা কি হইতে পারবে না, জিরো হতে পারবে না। বুঝতে পারছি? অর্থাৎ এর ভ্যালুটা আমরা কি ধরি না, জিরো কাউন্ট করি না। এটার একটা হিসাব নিকাশ আছে যে জিরো কেন কাউন্ট করা হয় না। নর্মালি জিরোর উপর যদি পাওয়ার হিসেবে কোনো কিছু থাকে ওটার ভ্যালু কি অনির্ণেয় বা অসংজ্ঞায়িত রিলেটেড কিছু একটা চলে আসে, যার কারণে আমরা এ নট ইকুয়াল টু জিরো ধরেই কি করি, এই সূত্রটাকে প্রতিপাদন করি। অর্থাৎ আমরা এই সূত্রটা করার সময় আমাদের মাথায় রাখবো যে এখানে এর ভ্যালুটা কি না, জিরো হইতে পারবে না, এর জায়গায় শূন্য ছাড়া অন্য যে কোনো মান হতে পারবে। তখনই আমরা এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ পাওয়ারের সাথে যে পাওয়ার যোগ করা, এই নীতিটা তখনই অ্যাপ্লাই হবে যখন চলকের ভ্যালুটা কি হবে না, শূন্য হবে না। বুঝতে পারছি আশা করি। এবার আমরা যাব আমাদের কি সেকেন্ড, অর্থাৎ এটা তো গুণের বেলায় কি হবে সেটা দেখলাম। এখন আমরা একটু দেখব ভাগের বেলায় কি হয় সেটা, এবং এই সংক্রান্ত আরো যে ধর্মগুলো আছে আমরা একসাথে সবগুলো দেখে ফেলবো। তাহলে সেকেন্ড যে ধর্ম সেটা হলো এ টু দি পাওয়ার এম। এটা যদি এরকম থাকে ভাগ আকার, আমরা এইভাবে লিখে ফেলি এ টু দি পাওয়ার এন, তাহলে ভাগের বেলায় পাওয়ার কি হবে, বিয়োগ হবে। ভাগের বেলায় পাওয়ার কি হবে, বিয়োগ হবে। এখানেও সেম জিনিস, অর্থাৎ এর ভ্যালুটা কত হইতে পারবে না, জিরো হইতে পারবে না। গুণ এবং ভাগের নিয়মে সেম কথা, চলকের যে ভ্যালু ভিত্তি, যেটা ভিত্তি কখনো কি হইতে পারবে না, শূন্য হতে পারবে না। আচ্ছা, এরপর তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, এটা মনে রাখতে হবে। এবং শর্ত কি, চলকটা কি হইতে হবে, সেম। অর্থাৎ এখানেও যে চলকটা আছে এখানেও কি সেম চলকটা থাকবে। আচ্ছা, একটু সাথে ছোট করে বলে রাখি, ধরো কথার কথা তোমাকে এরকম করতে দিল, যেমন এটা এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এটা বি স্কোয়ার। এখন তুমি কি এখানে কি করতে পারবা, তুমি কি পাওয়ার মাইনাস করতে পারবে এখানে? অবশ্যই পারবা না। কেন পারবা না? কারণ উপরের সূচকীয় রাশির মধ্যে চলক হচ্ছে এ, আর নিচের সূচকীয় রাশির মধ্যে চলক হচ্ছে বি। চলক যেহেতু সেম নয়, তাহলে আমরা কি করতে পারবো না, ভাগের বেলায় যে বিয়োগ করার যে ধর্ম সেটাকে অ্যাপ্লাই করতে পারবো না। কারণ এটার প্রথম শর্তই ছিল চলক কি হওয়া লাগবে, তুমি সূচকীয় দুইটা রাশি গুণ বা ভাগ করার সময় চলকটা সেম হওয়া লাগবে। চলক যদি সেম না হয়, অর্থাৎ এখানে এ আছে না, এখানেও কি থাকা লাগবে, এ থাকা লাগবে। আবার এখানে বি থাকলে এখানেও কি থাকা লাগবে, বি থাকা লাগবে। অর্থাৎ চলকটা সেম হইতে হবে। চলক যদি সেম না হয় তুমি কখনোই গুণের বেলায় পাওয়ার যোগ বা ভাগের বেলায় পাওয়ার বিয়োগ এটা করতে পারবে না। বুঝতে পারছি? আচ্ছা, 3 নাম্বার যে ধর্ম এ টু দি পাওয়ার এম, তার উপর পাওয়ার হিসেবে কে আছে, এন। যদি একটু খেয়াল করবে এখানে কিন্তু এই দেখো এটা ছিল ভিত্তি, এটা ভিত্তির উপর পাওয়ার, তাই না, বা এক্সপোনেন্ট। এটা হচ্ছে হোল পাওয়ার। এই যে এন যেটা আছে এটা কি হোল পাওয়ার, এটা কি পুরো সূচকীয় রাশিটার উপর কি পাওয়ার আকারে আছে না, পুরো সূচকীয় রাশির উপর পাওয়ার আকার আছে। এই জিনিসটা একটু মনোযোগ দিবা, কারণ এটার মতো দেখতে সিমিলার আরেকটা চেহারা আছে, আমরা একটু পরেই দেখব। এবং এই দুইটার মধ্যে তোমাকে পার্থক্য করতে পারতে হবে। দুইটা রাশি দেখে মনে হবে তোমার কাছে একই, কিন্তু আসলে দুটো রাশি কি না, একই না। এটা হচ্ছে হোল পাওয়ার, এখানে যে এনটা পাওয়ার যেটা বাইরে পাওয়ার আকারে আছে এটা হচ্ছে হোল পাওয়ার, যে ব্রেকেট ইউজ করা হয়েছে হোল বোঝানোর জন্য। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে
যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, হোল পাওয়ার থাকে, তখন পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে? গুণ হয়ে রেজাল্ট আসবে এ টু দি পাওয়ার কি এম এন। এই যে এম এর সাথে এন কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। এটার যেটা আরেকটা চেহারা আমি যেটা বললাম সেটা হচ্ছে এরকম, ধরো এ টু দি পাওয়ার এম এন এরকম আছে। এইটা আর এটা কিন্তু একই না, কিন্তু তুমি দেখো চেহারাটা দেখতে মনে হচ্ছে কি সেম না? এখানে এ টু দি পাওয়ার এম, তার উপর এন ছিল, এখানে এ টু দি পাওয়ার এম, তার উপর এন ছিল। কিন্তু এ এন আর এ এন এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এখানে যে এন, এটা হচ্ছে হোল পাওয়ার। হোল পাওয়ার মানে এটা পুরো সূচকীয় এই রাশিটার উপর, পুরোটার উপর পাওয়ার আকারে আছে এটা। আর এখানে যেটা এন, এই এনটা শুধুমাত্র এম এর উপর পাওয়ার আকারে আছে, কিন্তু এই এনটা এর উপর কি পাওয়ার আকারে নাই, বা এর সাথে এর কোনো ডিরেক্ট সম্পর্ক নাই। কিন্তু এই হোল পাওয়ারের ক্ষেত্রে এন এর সম্পর্ক ডিরেক্ট কার সাথে ছিল? এর সাথেও ছিল, এম এর সাথেও ছিল। এবং এটার ক্ষেত্রে রুলস হচ্ছে পাওয়ারের উপর যদি হোল পাওয়ার থাকে, পাওয়ার পাওয়ার কি হবে? গুণ হয়ে যাবে। হোল পাওয়ার থাকলে, ভালো করে বুঝতে হবে, কি থাকলে? হোল পাওয়ার থাকলে। আর যদি এম এর উপর শুধুমাত্র এন থাকে, এটা হোল না, এখানে কিন্তু ব্রেকেট ইউজ করা হয় নাই, ব্রেকেট ইউজ করলে হোল পাওয়ার হইতো। যেহেতু আমি ব্রেকেট ইউজ করি নাই, শুধুমাত্র এম এর উপর পাওয়ার হিসেবে আছে সে, এখানে কিন্তু তুমি কি এই যে এ টু দি পাওয়ার এম এন এভাবে গুণ করতে পারবে না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এটার মধ্যে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা কোনো ধর্মের অংশ নয়, এটা কিন্তু একটা ধর্ম বা একটা সূত্র, যে এরকম থাকলে তুমি এরকম লিখতে পারবা। বাট এটা কোনো কি না, ধর্ম না, সূচকের কোনো নিয়ম না। এটা এটা একটা রাশি, সূচকীয় রাশি, এরকম হইতে পারে, ঠিক আছে? এবং এখানে যদি পাওয়ারের উপর এরকম একটা পাওয়ার থাকে, হোল পাওয়ার ছাড়া যদি নর্মালি পাওয়ার থাকে, তুমি যেমন আছে তোমাকে সেটা তেমনই রেখে দিতে হবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করবা। বিশেষ করে ক্লাস নাইনে যারা আছো, ক্লাস 10 বা এসএসসি পরীক্ষার্থী, তারা তো আশা করি এই বিষয়গুলো নিয়ে সতর্ক আছোই, তোমরা জানো এই বিষয়গুলা। বাট যারা মাত্র এই ক্লাস 8 থেকে 9 উঠছো, তাদের জন্য, যারা একদম প্রথম এই লেকচারগুলো দেখতেছো, তাদের জন্য এটা খেয়াল করে ভালো করে মনে রাখবা যে এই চেহারাটা আর এই চেহারাটা দেখতে অনেকটা একই হলেও এরা কিন্তু একরকম না। এটা হচ্ছে হোল পাওয়ার, আর এটা হচ্ছে জাস্ট শুধু পাওয়ার। এখানে এনটা শুধু এম এর উপর পাওয়ার আকারে আছে, এখানে এনটা একেবারে হোল পাওয়ার আকারে আছে। আর হোল পাওয়ার আকারে থাকলে পাওয়ার পাওয়ার কি হবে? গুণ হবে। এটা একটা ধর্ম, এটা একটা সূত্র। বাট এরকম যদি থাকে, এটা কোনো সূত্র না, এটা একটা রাশি, জাস্ট একটা সূচকীয় রাশি, যেখানে এম এর উপর এন একটা পাওয়ার হিসেবে আছে, জাস্ট একটুকি। এটাকে তুমি আর কোনোভাবে লিখবা না, এটাকে জাস্ট এইভাবেই লিখে, জাস্ট এটাই। এটার কোনো সূত্র মানে সূত্র বা কোনো ধর্ম নাই যেটাকে আলাদা করে তুমি লিখতে পারবা। আশা করি এই দুইটা চেহারার যে পার্থক্য, বেসিক যে পার্থক্য, বুঝতে পারছেন আশা করি। খুবই কেয়ারফুল কিন্তু, কেমন মনোযোগ দিতে হবে এখানে। আচ্ছা, আমরা তাহলে 3 নাম্বার ধর্মটা শিখলাম। এবার আমরা যাব আমাদের 4 নাম্বার ধর্মে। 4 নাম্বার ধর্ম হচ্ছে যদি এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন। এটা তো আমরা আগেও দেখছি, আমাদের এই যে 2 নাম্বার ধর্ম, যেটা ভাগ আকারে থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। তো এখন যদি তার উপর একটা পাওয়ার থাকে পি, এই যে দেখো এটাও কিন্তু হোল পাওয়ার। হোল পাওয়ার বলতে এই পিটা বা পি যে রাশি, সেটা এ টু দি পাওয়ার এম এর উপরও পাওয়ার আকারে আছে, এ টু দি পাওয়ার এন এর উপরেও কি আছে? পাওয়ার আকারে আছে। এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো, তুমি যদি ব্রেকেটের মধ্যে কাজটা আগে করো, এবং সেটাই আগে করা দরকার, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তো দুইটা সূচকীয় রাশি, একই চলকের দুইটা রাশি যদি ভাগ আকারে থাকে, পাওয়ার কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায় না? দেখো তো আমরা ব্রেকেটের মধ্যে এটা লিখতে পারি, অবশ্যই পারি। এবং এটার উপর হোল পাওয়ার হিসেবে কে আছে? পি। এইবার এটা যেহেতু হোল পাওয়ার, তা আমরা বলছিলাম পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, যে হোল পাওয়ার থাকে, একটা সূচকীয় রাশির উপর যদি একটা হোল পাওয়ার থাকে, তখন পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয় না? এটা একটা সূচকীয় রাশি কিনা? অবশ্যই একটা সূচকীয় রাশি। এই সূচকীয় রাশির উপর একটা রাশি হোল পাওয়ার আকারে আছে, তাহলে হোল পাওয়ার আকারে থাকলে পাওয়ার পাওয়ার কি হবে? গুণ হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, পি যদি এম এর সাথে গুণ হয় এমপি, মাইনাস পি যদি এন এর সাথে গুণ হয় এমপি। আমরা একেবারে আলাদা আলাদা গুণ করে লিখে দিলাম এই। অর্থাৎ তুমি এই রাশিটাকে চাইলে এইভাবে লিখতে পারবা। অর্থাৎ এইটা যেই কথা, এটাও কি সেম কথা। এটা কি এই এই ধর্মটাকে ব্যবহার করে কিন্তু এটাকে কি আরেকটা নতুনভাবে চিন্তা করা হয়েছে। এখানে মূলত এই দুইটাকে একত্রিত করে এই ধর্মটা সৃষ্টি। তুমি দেখো এর মধ্যে দুইটা কাজ করছো, একটা হলো তুমি ভাগের কাজ, যেটা তোমাকে 2 নাম্বার সূত্র দেখানো হয়েছে, আর একটা হচ্ছে হোল পাওয়ারের কাজ। একটা সূচকীয় রাশির উপর যদি একটা পাওয়ার থাকে হোল পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়?
গুণ হয়ে যায় না, তুমি জাস্ট ওইটুকুই করছো। বুঝতে পারছি এটা? আচ্ছা, আশা করি এই ধর্মগুলো মোটামুটি আমরা পারি, এগুলো খুব বেশি কঠিন আশা করি আমাদের কাছে মনে হয় না। 5 নাম্বার একটা ধর্ম আমরা শিখবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যদি পাওয়ারটা ঋণাত্মক হয়, অর্থাৎ এখনো পর্যন্ত তুমি যেগুলো দেখছো সব জায়গাতে পাওয়ারটা ধনাত্মক ছিল, অর্থাৎ তুমি যদি টু দি পাওয়ার m, এই যে পাওয়ারটা দেখো m, এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ, তাহলে এইগুলো হচ্ছে কি এক একটা পজিটিভ অংশ ছিল। কিন্তু যদি পাওয়ারটা এরকম হয়, ধরো এর উপর পাওয়ার হিসেবে এখন কে আছে, n না, মাইনাস n, অর্থাৎ তার একটা চিহ্ন আছে, ঋণাত্মক চিহ্ন। এই মাইনাস n পুরাটাই কি এর উপর পাওয়ার না? তো যদি এমন হয় তখন সেটাকে আমরা কিভাবে লিখবো? মনে রাখবা সবসময়, এই যে মাইনাস, যেটা মাইনাসকে আমরা কি চিন্তা করি, ইনভার্স চিন্তা করি না, ইনভার্সই তো চিন্তা করি। ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই, এই চিহ্নটার জন্য ভালো করে একটু একটু মনোযোগ দিবা। ইনভার্স মানে কি 1 ডিভাইডেড বাই, ইনভার্স মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে, ভাগ আকারে এটার বিপরীত রাশি। ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই বসাইছো, এরপর ইনভার্স বাদ দিয়ে বাকি যা আছে সব কোথায় বসাই দিবা, নিচে বসাই দিবা। এটার চেহারাটা দেখতে কার মতো হবে, এটার মতোই হবে। বুঝতে পারছি আশা করি? অর্থাৎ তুমি এভাবে মনে রাখবা, টু দি পাওয়ার মাইনাস সামথিং যদি থাকে, মাইনাস যেটাকে আমরা ইনভার্স বলতেছি, ওইটার জন্য একটা 1 বাই বসবে সবসময়। ইনভার্স থাকলে কি বসবে, 1 বাই। এখন 1 বাই বসানোর পর ইনভার্স বাদ দিয়ে বাকি যা কিছু আছে সব কোথায় বসবে, নিচে। তুমি দেখো ইনভার্সটা বাদ দাও, ইনভার্সটা বাদ দিলে টু দি পাওয়ার কি আছে n, ওই টু দি পাওয়ার nটা কোথায় বসছে, নিচে বসে গেছে। বুঝতে পারছি আশা করি? তো যদি তোমাকে এরকম দেয়, কথার কথা ধরো 2 টু দি পাওয়ার -10 এরকম একটা রাশি দিল, এটা একটা সূচকীয় রাশি যেখানে বেস হচ্ছে কত 2 আর তার পাওয়ার হচ্ছে কত -10, তাহলে পাওয়ার হিসেবে এখানে কে আছে, মাইনাস আছে। তো আমরা বলছিলাম আমরা যখন ইনভার্স দেখব, ইনভার্সের জন্য সবসময় কত বসবে, 1 ডিভাইডেড বাই, এবার ইনভার্স বাদ দিয়ে চিহ্নটা বাদ দিয়ে যা কিছু থাকবে সব কোথায় বসে যাবে, নিচে বসে যাবে। এই 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 10, এটাই হচ্ছে আমাদের ইনভার্সের ফর্মুলা। অর্থাৎ সূচকের ক্ষেত্রে যদি ইনভার্স আকারে থাকে, পাওয়ারটা যদি ঋণাত্মক ঘাতের মধ্যে থাকে, তখন আমরা কি করব, ইনভার্সের জন্য একটা 1 ডিভাইডেড বাই লিখবো, 1 বাই ইনভার্স বাদ দিয়ে বাকি সব কিছু কোথায়, নিচে। এই যে 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার n, এটাই হলো টু দি পাওয়ার -n এর ফর্মুলা। তাহলে ইনভার্সের ক্ষেত্রে কিভাবে করবো আমরা মোটামুটি বুঝতে পারছি না? কঠিন ছিল না আশা করি ধর্মগুলা, মোটামুটি সহজ, তাই না? এগুলোর বাইরেও আমাদের আরও কিছু ধর্ম আছে, ওগুলো একটু দেখবো আমরা, বাট এগুলো হচ্ছে মেইন, অর্থাৎ যেগুলো মোটামুটি সূচক করার জন্য তোমাদের কাজে লাগবে, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তার মধ্যে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, তোমরা জেনারেল ম্যাথ যখন পড়বা, জেনারেল ম্যাথে চ্যাপ্টার 4 যেটা আছে সূচক, ওইখানেও দেখবা এগুলা তোমাদের আবার আছে। তো তোমরা ওইখান, যারা চ্যাপ্টার 4 পড়ে এখানে আসতেছো তারা আশা করি সব এগুলো জানো, আর যারা এটা আগে দেখতেছো তারপরে চ্যাপ্টার 4 পড়বা, তারা দেখবা যে এই বিষয়গুলো এখানে কি কি পাচ্ছ, কমন পাচ্ছ। এবং এই ধর্মগুলোকে ব্যবহার করে যে ম্যাথ, এগুলো কিন্তু চ্যাপ্টার 4-এ বেশি আছে, 9-এর তুলনায় চ্যাপ্টার 4-এ কি এই সূচকের ম্যাথগুলা বেশি পরিমাণে আছে। আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা ধর্ম একটু দেখব যেগুলো সূচকে বারবার বারবার ব্যবহার হয়। এই 3 নাম্বারটা একটু বলে ফেলি, এটাও আমাদের সূচকের একটা মৌলিক ক্যারেক্টার, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স, এটা মৌলিক একেবারে, যেটা হলো টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যখন এর ভ্যালুটা কত নয়, 0 নয়, সরি। এটা কেন হয়েছে, আমরা এটাকে এভাবে বলি, যারা একেবারে নতুন এই জিনিসটা দেখতেছো তাদের জন্য বলি, আমরা বলি হচ্ছে যে কোনো কিছুর, কোনো ধরনের বীজগাণিতিক রাশির পাওয়ার যদি 0 হয়, যে কোনো বীজগাণিতিক রাশির পাওয়ার যদি কত হয়, 0 হয়, তাহলে ওই রাশিটার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। যে কোনো বীজগাণিতিক রাশি, ধরো এখানে এর জায়গায় যদি তুমি কথার কথা 5 নাও, 5 টু দি পাওয়ার 0 এটার ভ্যালু 1, 3 টু দি পাওয়ার 0 এটার ভ্যালু 1, তারপর যদি তুমি 100 নাও, 100 টু দি পাওয়ার 0 এটার ভ্যালুও কত, 1। অর্থাৎ এই সবগুলো রাশির মান সেম হয়ে যাচ্ছে কখন, যখন চলকের উপর পাওয়ারটা 0 হচ্ছে। শর্ত হচ্ছে এটা, কোনো একটা বীজগাণিতিক রাশি যেটা চলক আমরা বলি, ওইটার পাওয়ার যদি 0 হয়, তাহলে ওই রাশিটার ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়। এখন কথা হচ্ছে, আমরা এই শর্তটা একটু পরে আসতেছি, যেখানে এর ভ্যালু 0 হইতে পারবে না, অর্থাৎ এই ধরনের মান এটা কিন্তু 1 হইতে পারবে না। এই যেটা, এটা হচ্ছে আমাদের শর্তকে মানতেছে না, শর্ত লঙ্ঘন করতেছে। এখন এটা কেন এরকম হচ্ছে একটু পরে আসতেছি, তার আগে একটু এই ব্যাখ্যাটা দিই, যে কোনো একটা বীজগাণিতিক রাশির পাওয়ার যদি 0 হয়, তার ভ্যালু 1 হয়ে যাচ্ছে কেন। এটা তুমি এইভাবে চিন্তা করতে পারো, আমি যদি তোমাকে বলি
আচ্ছা দেখো তো, আমি এ দিয়ে এটার প্রমাণটা একটু দেখাই। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা বলতেছে। এখন a টু দি পাওয়ার 0 কখন হবে? দেখো তো, আমি যদি এটা বলি a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 লেখা যায় না এটাকে? আমরা একটু আগেই কিন্তু ওই যে দুইটা সূচকীয় রাশি ভাগ আকারে থাকলে, যখন দুইটা সূচকীয় রাশি ভাগ আকারে থাকে তখন তাদের ধর্মটা দেখে আসছি। ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তো দুইটা সূচকীয় রাশি ভাগ আকারে আছে, a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি a টু দি পাওয়ার 5। তাহলে এখানে যদি আমি একটু ভেঙে লিখি, এই যে দেখো পাওয়ার থেকে পাওয়ার কি হবে? মাইনাস হবে। তো a টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইকুয়াল টু রেজাল্ট কত আসবে? 0 না? এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে যে এই ভ্যালুটাই 1 হবে। তুমি এটা একটু প্রমাণ করে দেখাও। এখন দেখো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা। ধরো a টু দি পাওয়ার 0 এটা থাকলো, এই পাশে আমরা রাখলাম বা এটা থাকলো। এখন এখানে দেখো তো, a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 এটাকে কেমন লেখা যায়? a টু দি পাওয়ার 5 মানে কি? 5টা a গুণাকার আছে না? এই যে দেখো তো, কয়টা a? 5টা। এখানে একটা দিলাম 5টা। এখন নিচেও তো কি a টু দি পাওয়ার 5 আছে, তাহলে ওইখানেও কি 5টা a গুণাকারে আছে। এই যে, আচ্ছা এটা আপাতত দরকার নেই, থাকুক। এটা আমরা কাকে লিখছি? এই লাইনটাকে জাস্ট এখানে একটু ভেঙে লিখছি। অর্থাৎ a টু দি পাওয়ার 5 মানে কি? 5টা a গুণাকারে আছে, 5টা একে গুণ করলেই তো তুমি a টু দি পাওয়ার 5 লিখবা, তাই না? তো উপরেও a টু দি পাওয়ার 5, নিচেও a টু দি পাওয়ার 5, তাহলে উপরেও 5টা a, নিচেও কি 5টা a। তো এখান থেকে এই রেজাল্টটা কখন পাবো? যখন সূচকের ধর্মটা অ্যাপ্লাই করব। দুইটা বীজগাণিতিক রাশি ভাগ আকারে থাকলে, চলকগুলো ভাগ আকারে থাকলে পাওয়ার থেকে পাওয়ার কি হয়? বিয়োগ হয়, সেম রাশিটা। তাহলে এখানে 5 থেকে 5 গেলে কত? 0 হয়েছে। এটা হলো সূচকের ধর্ম থেকে আসছে। আর এটা হচ্ছে নর্মাল বীজগাণিতিক যে ধর্ম, সেটা যে 5টায় গুণাকারে থাকলে কি হচ্ছে? a টু দি পাওয়ার 5 হচ্ছে। এবার তুমি দেখো তো, কাটাকাটি করো। এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে উপরে এবং নিচে লব এবং হর সেম না? এবং লব এবং হর যদি সেম হয়ে যায়, কাটাকাটি করলে তার রেজাল্ট কত আসে? 1 চলে আসে না? বুঝতে পারছি? এই হচ্ছে a টু দি পাওয়ার 0 মান কেন 1 হচ্ছে তার ব্যাখ্যা। আশা করি বুঝতে পারছি, তাই না? মানে কেন a টু দি পাওয়ার 0 বা কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান কেন 1 হয়, বুঝতে পারছি না? তার উত্তর হচ্ছে শর্টকাট এটা, যে ওই রাশিটার লব এবং হর কি সেম। অর্থাৎ লব যা, হরও কি তা। ওই রাশিটাকে ভেঙে যদি আমরা দুইটা রাশি আকারে লিখি এবং লব এবং হর আকারে লিখি, তাহলে লবের ক্ষেত্রে যে রাশিটা পাবো, হরের ক্ষেত্রেও কি সেম রাশিটাই পাবো। আমরা জানি এটা যে ভগ্নাংশে লব এবং হর যদি সেম হয়ে যায়, তাহলে লব আর হর কাটাকাটি করলে রেজাল্ট কত আসে? 1 চলে আসে। এই জন্যই আমরা বলতে পারি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1। 3 নম্বর বৈশিষ্ট্যটা ক্লিয়ার না? আমরা উপরের দুইটাতে একটু পরে আসবো। আমরা উপরের দুইটার সাথে আরো দুইটা দেখবো। মোট 4টা এরকম স্পেশাল কেস আছে যেগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বাট এটা যেহেতু আমাদের ধর্মের বা এই মৌলিক যে ধর্মাবলী সূচকের সেখানে ইনক্লুড, আমরা ওটার ব্যাখ্যাটা একটু দিয়ে দিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার ভ্যালু 1ই কেন হয় বারবার। এটা হচ্ছে তার ব্যাখ্যা। কারণ কি? লব এবং হর কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। এই যে লব এবং হর সেম। তো তুমি এখানে a টু দি পাওয়ার 5 না নিয়ে অন্য কিছু নিতে পারো, a টু দি পাওয়ার 3 নিলা বা a কিউব বা a টু দি পাওয়ার 7 নিলা, তখন উপরে যা নিচেও কি তা, তখনই তো পাওয়ার 0 হবে। কারণ পাওয়ার 0 করতে গেলে উপরের পাওয়ার যত থাকবে, লবের পাওয়ার যত, হরের পাওয়ারও কি তত হইতে হবে। কারণ লব থেকে তখন হর বাদ গেলেই কত আসবে? 0 আসবে। বুঝতে পারছি আশা করি এটা। এই ছিল আমাদের a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হলে কেন হচ্ছে, এটা হলো তার ব্যাখ্যা। আচ্ছা, এখানে আরেকটা ব্যাখ্যা দেওয়ার কথা ছিল, সেটা হলো ওই যে থার্ড ব্র্যাকেটে যেটা লিখছে যে 0 হইলে কেন এটা মানে বের করা যায় না কেন। এটা একটু মনে রাখবা, 0 টু দি পাওয়ার 0 এইটাকে কি বলা হয় জানো? অনির্ণেয়। এটাকে বলা হয় অনির্ণেয়, বা এটাকে অনেকটা অসংজ্ঞায়িত বলে। অর্থাৎ এটা সংজ্ঞায়িত করা যায় না, এটাকে সংজ্ঞায়িত করা যায় না। এই দুইটা ওয়ার্ড কিন্তু আবার সেম না। অনির্ণেয় বলতে একরকম বোঝায়, অসংজ্ঞায়িত বলতে একরকম বোঝায়। তোমরা সেটা এখন হয়তো এই লেভেলে তোমাদের জন্য একটু কঠিন মনে হবে। তোমরা যখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাবা, ওখানে হায়ার ম্যাথ আছে, অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলো যখন করবা, তখন এই দুইটা ওয়ার্ডকে ভালো করে তোমাদের স্টাডি করতে হবে। এবং এই দুইটা ওয়ার্ডের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি ওই চ্যাপ্টারগুলোতে। তা আপাতত জাস্ট এইটুকু মনে রাখো, অনির্ণেয় মানে হচ্ছে যা নির্ণয় করা সম্ভব নয়, বা যেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি এটার আসলে এক্সিস্টেন্স নাই, বা এটার কোনো সলিউশন নাই, এটাকে বলা হয় অনির্ণেয়। আর অসংজ্ঞায়িত মানে হচ্ছে যে ওটাকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। তোমরা এটাকে দেখছো তোমাদের ক্যালকুলেটারে মাঝে মধ্যে ম্যাথ এরর চলে আসে না? ধরো তুমি
কোন একটা ফাংশন টাইপ করলা, ইকুয়াল টু দিলা, কিন্তু এখানে কি চলে আসলো, অসংজ্ঞায়িত চলে আসলো। ওই মানে ম্যাথ এরর যেটা চলে আসে, ওই ম্যাথ এররটাকে বলা হয় মূলত অসংজ্ঞায়িত। মানে তুমি যে ফাংশনটা বের করতে চাচ্ছ ওই ফাংশনটা সংজ্ঞায়িত না, মানে তুমি যেভাবে সেট আপ করছো, মানে এই যেটা 0 টু দি পাওয়ার 0 এটা যদি একটা ফাংশন হয়, এটা ক্যালকুলেটরে কি আসবে, অসংজ্ঞায়িত। কারণ এটা যে ফাংশন আমরা যেভাবে লিখছি বা টাইপ করতেছি এটা আসলে এরকম হওয়াটা সম্ভবই না। এটাকে বলা হচ্ছে ম্যাথ এরর, মানে আমরা যেটা চাচ্ছি সেটা সম্ভব না, এরকম কোনো ফাংশন হবে না, এই জন্য আমরা এটাকে কি বলি, অসংজ্ঞায়িত বলি। এবং এই জন্যই আমরা এখানে শর্ত ব্যবহার করি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 = 1 তখনই হবে যখন চলকের মানটা শূন্য হবে না। কারণ চলক যদি শূন্য হয়ে যায় আমার ফাংশনটা এরর চলে আসবে, ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আশা করি 3 নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা, মানে 3 নম্বর যে আমাদের তথ্য সেটার ব্যাখ্যাটা বুঝতে পারছি, যে a⁴ 0 = 1 কখন হচ্ছে, কেন উত্তরটা পাইছি। দ্বিতীয়ত এখানে কেন 0 হইতে পারবে না, এটাও আশা করি বুঝতে পারছি। এটা আপাতত জাস্ট মনে রাখবা, চলক 0 হইলে ওটা অসংজ্ঞায়িত বা এরর চলে আসতেছে, যার কারণে ওটার ডিরেক্ট কোনো ভ্যালু আমাদের বের করা সম্ভব নয়। এই জন্য আমরা চলকটাকে কি শূন্য এখানে ব্যবহার করি না, বা ব্যবহার করা নিষিদ্ধ, এটা এভাবে বলে রাখছি। আচ্ছা, এটা গেল, তাই না? এখন মোটামুটি আমরা এটা পারবো আশা করি। এরপর আমাদের আর যেটা এরপরে যেটা অংশ আছে সেটা হলো কোনো কিছুর উপর পাওয়ার যদি 1 হয়, আমরা এটাকে আগেও বলছিলাম, এটা জাস্ট এভাবে মনে রাখবা যে কোনো বীজগাণিতিক চলকের যদি পাওয়ার 1 হয় তাহলে ভ্যালুটা ওইটাই থাকবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে 1 এর উপর পাওয়ার যাই হোক, মনে করো a⁴x, চলক যদি 1 হয়, চলক যদি কত হয়, 1 হয়, এখানে একটু লিখে রাখবা, চলক যদি 1 হয়, শুধু 1, এটা অন্য কারোর জন্য না, চলক যদি 1 হয় এবং 1 এর উপর ঘাত যাই থাকুক ওই রাশির মান 1 হবে, ওই রাশির মান কত হবে, 1 হবে। অর্থাৎ বীজগাণিতিক রাশির ক্ষেত্রে চলকটা যদি 1 হয়ে যায়, যেমন এটা 1 এর উপর তুমি পাওয়ার x দাও তখন এটার রেজাল্ট 1, 1 এর উপর তুমি পাওয়ার 10 দাও তখন এটার রেজাল্ট 1, 1 এর উপর পাওয়ার তুমি -5 দাও তখন এটার রেজাল্ট 1। বুঝতে পারছি? অর্থাৎ সূচকের ক্ষেত্রে চলক যেটা বেস যেটা সেটা যদি 1 হয়ে যায় এবং 1 এর উপর পাওয়ার হিসেবে দুনিয়ার যা কিছু ইচ্ছা থাকুক না কেন, অ্যান্সার সবসময় কত আসবে, 1ই আসবে। কারণ 1 এর উপর পাওয়ার যাই থাকে রেজাল্ট সবসময় কত হয়, 1 হয়, 1 এর কোনো ব্যতিক্রম ঘটবে না। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ, বা এটা নিয়ে আমরা একটা তথ্য দেখব, আমরা এটা লিখি না এখানে। এটা ছাড়া যে দুটো এক্সট্রা তথ্য বলছি আমি সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, আমরা ওটা একটু দেখব, খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে এটাও বুঝলাম, তাই না? এখন আমরা একটু দেখব রুটওয়ালা একটা ফাংশন আছে, অর্থাৎ রুটওয়ালা একটা বৈশিষ্ট্য রুটের, সূচকের ক্ষেত্রে যদি রুট থাকে তখন কিভাবে করে। ধরো রুট এ, যদি আমরা জাস্ট এটাকে বলি রুট এ, আমরা পরে আসছিলাম না যে রুটের পাওয়ার হচ্ছে হাফ, তখন আমরা এটাকে কিভাবে লিখতাম, a⁴ এভাবে লিখতাম। মোটামুটি এইটুকু আমরা জানি, ক্লাস 8ও এগুলো আমরা পড়ছি, যে কোনো কিছুর উপর যদি রুট থাকে, যদি আমরা রুটটাকে উঠাই দিতে চাই তাহলে রুটটা গিয়ে ওই চলকের উপর কি হয়, পাওয়ার হিসেবে বসে যায়। পাওয়ার হিসেবে কত বসে, রুটের পরিবর্তে হাফ বসে, যেটাকে আমরা বর্গমূল বলতাম, ঠিক আছে? পাওয়ার হাফ মানে কি, বর্গমূল। এটা আসলে সূচকের একটা ধর্ম, অর্থাৎ যদি এরকম হয়, ধরো এখানে পাওয়ার হিসেবে যা কিছু আছে, যদি তুমি সেটাকে সূচকে কনভার্ট করতে চাও তাহলে সেটা জাস্ট পাওয়ার আকারে বসে যাবে 1/, এই যে এর উপরে কি বসবে, পাওয়ার আকারে বসে যাবে। এই যে চলক হচ্ছে কে, এই, আর এখানে এ বাদ দিলে এই পুরোটা দেখো n-তম মূল্যে যে ঘন, এখানে যে রুটটা আছে n-তম, ঠিক আছে? এখানে এ হচ্ছে কি মূল, তাহলে n-তম মূল, এটাকে মূলত তোমাদের বইটা ব্যাখ্যা লিখছেও, এটাকে বলা হয় কি n-তম মূল। এই ফাংশনটার n-তম মূল হচ্ছে এ, n-তম মূল বলতে যে ভিত্তি বা বেস, যেটা n-তম মূল হচ্ছে কি এ। এই যে এই কথাটার ব্যাখ্যাটা হচ্ছে এটা, যে দুঃখিত, আসলে আমি একটু অসুস্থ, যার কারণে ঠান্ডা লাগছে আর কি, সরি।
আচ্ছা একটু এদিকে খেয়াল করতে হবে, n তম মূল হচ্ছে কত, এই। তাহলে এটা কখন, এটা কার ব্যাখ্যা, এই যে যদি চেহারাটা এরকম হয় যে কোনো একটা বীজগাণিতিক রাশি বা চলকের উপর যদি আমাদের এরকম একটা কি থাকে, রুটওয়ালা একটা ফাংশন থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, n তম মূল এই। এবং এটাকে ভেঙে লেখার সময় যখন আমরা সূচকে লিখবো, ভেঙে লেখার সময় আমরা কিভাবে লিখবো, a⁴ 1/n, a⁴ কি লিখবো 1/n, এইভাবে লিখবো। এটাই হচ্ছে আমাদের মূল অংশ। এখন ধরো, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, ধরো এখানে কোনো সংখ্যা তো আমরা দেখতেছি না, তো এখানে কোনো সংখ্যা না থাকলে কি আমরা 1 চিন্তা করব না? যদি বর্গমূল হয়, বর্গমূলের ক্ষেত্রে এখানে আসলে কত থাকে 2, বর্গমূলের ক্ষেত্রে এখানে কত থাকে 2, এটা ফিক্সড। বর্গমূল এবং ঘনমূল এই দুইটার ক্ষেত্রে ফিক্সড। এটা ধরো বর্গমূল আমরা যখন বলি, বর্গমূলের ক্ষেত্রে এই যে এটা মানে হচ্ছে এখানে কত আছে 2 আছে, এটা আর এটা হচ্ছে কি ঘনমূল। ঘনমূল আমরা কোনটাকে বলি, এখানে 3, এই ঘনমূল বললে রুটের এখানে n এর জায়গায় কত আছে 3, আর বর্গমূল বললে n এর জায়গায় কত আছে, এখানে যে n টা আমরা চিন্তা করি n এর ভ্যালু হচ্ছে 2, বর্গমূলের ক্ষেত্রে n এর ভ্যালু কত 2, এটা ফিক্সড। বুঝতে পারছি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, একটু মনে রাখবা। এই যে এখানে কিন্তু আমরা n লিখি নাই, জাস্ট এইটুক লিখছিলাম। তো এইটার পাওয়ার 1/2, এই 2 কোত্থেকে আসছে, এটা একটা প্রশ্ন না, যে এই 2টা আসলো কোত্থেকে। তো মনে রাখবা বর্গমূল মানেই হচ্ছে n এর মান কত 2, বর্গমূলের জন্য n এর ভ্যালু সবসময় কত 2, এটা একটা ফিক্সড ভ্যালু। এই জন্য ওই 2টা আমরা কি করি না, আর লিখি না। ওই যে অনেকটা এরকম আর কি, ধরো 5-এর নিচে কিছু না থাকলে মনে মনে কত আছে 1, তো 1 এটাকে আমরা লেখার সময় লিখি না, কিন্তু 1 আছে কিনা নিচে আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ফিক্সড যখন কোনো বিষয় যখন ফিক্সড হয়ে যায় একদম, ওটা কখনোই চেঞ্জ হবে না। যদি এরকম হয় তখন ওটাকে আমরা আর কি করি না, এক্সট্রা করে দেখাই না। এই জন্য রুট লেখার সময় আমরা এখানে আর কি 2টা এইভাবে লিখি না। তো এখানে মনে রাখতে হবে যখন শুধু বর্গমূল, এখানে কোনো কিছু না থাকা মানে এটা বর্গমূল, তখন এখানে পাওয়ার হচ্ছে কত 2, ওই জন্য a⁴ কত আসছে হাফ। আর যদি এরকম থাকে, ধরো কথার কথা এইভাবে আছে, ধরো এই, এবার এখানে n এর ভ্যালু কত 5 না, তো এটাকে যখন তুমি ভেঙে লিখবা তখন তুমি কিভাবে লিখবা, এই যে এভাবে লিখবা। বুঝতে পারছি? এটা আশা করি বুঝে গেছে, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মনে রাখবা। যদি তুমি রুটওয়ালা কোনো একটা রাশিকে ভেঙে লিখতে চাও, সূচক আকারে লিখতে চাও, তখন ওই যে রুটের এখানে যে n এর ভ্যালুটা আছে ওটা চলকের উপর কি বসবে, পাওয়ার আকারে বসবে। কি আকারে বসবে, পাওয়ার আকারে। যে 1/something, এই সামথিংকে n এর ভ্যালু যত সেটা কোথায় বসবে, n এর জায়গাতে বসবে। বুঝাইতে পারছি? এগুলোই ছিল আমাদের সূচকের যে বেসিক ধর্ম বা সূচকের যে বেসিক নিয়মাবলী, সেগুলোর মধ্যে একটা। ঠিক আছে? আরেকটা বিষয় একটু বলি, যে ধরো কথার কথা, তুমি অনেক জায়গায় এরকম দেখবা যে ধরো a², এটা একটু ব্যাখ্যাটা বলি। এটার ব্যাখ্যা এটাকে যদি তুমি ভেঙে লিখো, এটাকে কিভাবে লিখবা? তোমরা জানো যে স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে যায়, আমরা এইভাবে শিখছি না, যে স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়। এখন এই কাটাকাটিটা আসলে কেন যায়, এটার ব্যাখ্যাটা একটু দেখো তো। দেখো, আমরা এটা মাত্র শিখছি না, যে আমার এখানে চলক যেটা থাকবে, এখানে a² পুরাটাই আমার চলক। এখন এই যে বর্গমূল, বর্গমূলটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি, বর্গমূলটা গিয়ে কি হয়ে যায়, পাওয়ার হাফ হয়ে যায় না? তাহলে এখানে দেখো, এবার কি ওই আগের রুলস, যে পাওয়ার একটা চলকের উপর যদি একটা হোল পাওয়ার থাকে, পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। তখন তুমি সেটাকে কি লিখবে, যে 2, এটার সাথে হাফটা কি গুণ আকারে বসবে। তো এটা কাটাকাটি করে অ্যান্সার কত আসবে 1, সরি অ্যান্সার আসবে কি a। তো আমরা এই জিনিসটাকে ডিরেক্টলি এভাবে পড়ে ফেলতাম, যে যদি রুট থাকে এবং স্কোয়ার থাকে, স্কোয়ার এবং রুট কি যায়, কাটাকাটি চলে যায়। তো আমরা এটার রেজাল্ট ডিরেক্টলি কি লিখতাম, a লিখতাম। বাট এটার ব্যাখ্যা হচ্ছে, যে দেখছো এটা কিভাবে আসছে, এটা যে কোনো কিছুর উপর যদি স্কোয়ার এবং তার উপর যদি রুট থাকে, তো স্কোয়ার রুট যে কাটাকাটি চলে যায়, কেন চলে যায়, এটার ব্যাখ্যা হচ্ছে এটা। কারণ স্কোয়ারের পাওয়ার 2 আর রুটের পাওয়ার হচ্ছে হাফ, তো 2 এবং হাফ যদি মাল্টিপ্লাই করি অ্যান্সার হবে কত 1, ওই জন্য জাস্ট এখানে কি চলকটা বসে যাচ্ছে। এই তো বিষয়টা। তো এখানে যেটা আমরা শেখার চেষ্টা করতেছি, আমি যেটা বলছি সেটা হলো, ধরো তুমি স্কোয়ারকে করলা, তুমি বলতেছো যে রেজাল্ট হচ্ছে সবসময় কত a। এখানে কিন্তু বিষয়টা এরকম না, এখানে রেজাল্ট হিসেবে তুমি আরেকটা পাইতে পারো, সেটা হচ্ছে কি -a। অর্থাৎ এই রাশিটা তুমি যদি ক্যালকুলেশন করো, a² √a², এটাকে ক্যালকুলেশন করলে তার একটা রাশি হচ্ছে a, যেটা আমরা মোটামুটি সবাই জানি যে স্কোয়ার রুট কাটাকাটি করে বাকিটা বসে গেছে, এরকম না। বাট এটার আরেকটা রাশি কিন্তু কি -a হইতে পারে। বুঝতে পারছি? এখন এটা কেমন হইলো, এই ব্যাখ্যাটা কিন্তু আমরা সবাই জানি না, যে এখানে তো এটা থেকে এটা কেমনে আসছে, এটা ডিরেক্টলি বুঝলাম, বাট এখানে এটা কেন আসছে এটা আমরা বুঝি নাই, তাই না? এটার ব্যাখ্যাটা আমি তোমার একটু বলি। আচ্ছা দেখো তো, তুমি মনে করো এর ভ্যালু, আমি কথার কথা 2 নিলাম, সাপোজ এর ভ্যালু 2, তাহলে 2কে যদি আমি স্কোয়ার করি,
তাহলে আমি রেজাল্ট হিসেবে কত পাবো, যদি আমি এ নেই, এ ইকুয়াল টু ধরো 2, যদি 2 হয় এখান থেকে আমি একটা রেজাল্ট পাচ্ছি, 2 কে স্কোয়ার করলে কত 4। আচ্ছা, আবার দেখো তো এর ভ্যালু যদি -2 হয়, আবার -2 কে যদি তুমি স্কোয়ার করো তখনও তোমার রেজাল্ট কি আসতেছে 4। একটা বিষয় খেয়াল করছো যে তুমি এর ভ্যালু যখন 2 নিচ্ছ তখন এটাকে স্কোয়ার করলো রেজাল্ট যা আসতেছে, আবার তুমি যখন এর ভ্যালুটা মাইনাসে নিচ্ছ, সেম ভ্যালু জাস্ট মাইনাসে নিচ্ছ, এখানে +2 এখানে জাস্ট কি -2, ওই -2 কে যখন তুমি বর্গ করতেছো তখনও তোমার রেজাল্ট কি আসতেছে, সেম আসতেছে না। অর্থাৎ ধনাত্মক কোনো রাশিকে বর্গ করার পর যেটা আসতেছে, ঋণাত্মক রাশিটাকে বর্গ করেও কি সেম আউটপুটটাই আসতেছে, সেম ভ্যালুটাই আসতেছে। এই জন্যই মূলত আমরা যখন এখানে কি করি, রুট ওভার করি, এই জন্য আমরা বলি যে কোনো কিছুকে রুট করলে তার দুইটা মান পাওয়া সম্ভব। ওই যে প্লাস মাইনাস লিখি না, ধরো তুমি এইভাবে লিখছো, এইভাবে অনেক উত্তর মানে তোমরা দেখবে যে √9 কে আমরা সরাসরি কিভাবে লিখতে অভ্যস্ত, এইভাবে লিখতে অভ্যস্ত, তাই না? বাট এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে বা সঠিক উত্তরটা হচ্ছে এরকম, যেটার দুইটা ভ্যালুই হওয়া সম্ভব। √9 = +-3। বুঝাতে পারছি? এটা আমি আরেকটু ভেঙে দেখাই এটা কেন হচ্ছে। এটা তো আশা করি বুঝছো যে দুইটা সেম, একটা পজিটিভ একটা নেগেটিভ, একই রাশিকে বর্গ করলে আউটপুটটা কি আসবে, সেম, কিন্তু একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ, কিন্তু বর্গ করার পর তার রেজাল্টটা কি আসতেছে, সেম আসতেছে। এখন দেখো এই জিনিসটাকে তুমি উল্টা করে চিন্তা করতে পারো, বা এটা প্লাস মাইনাস কেন আসতেছে। ধরো √a², এখন তুমি 2 কে স্কোয়ার করলা, তাহলে এখানে সরাসরি যদি বলি স্কোয়ার আর রুট কাটা গিয়ে শুধু অ্যান্সার কি আসবে 2। এবার তুমি -2 কে স্কোয়ার করলা, এখন দেখো -2 কে যদি আমি স্কোয়ার করি, এখন -2 কে স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে না? -2 কে স্কোয়ার করলে কত হয়ে যায়, 4 হয়ে যায়, তখনও রেজাল্ট কত আসবে, 2 আসতেছে। বুঝতে পারছি? তো মূলত এর ভ্যালু এখানে 2 নিয়েও তুমি যে রেজাল্টটা পাইছো, আবার এর ভ্যালু -2 নিয়েও তুমি সেম রেজাল্টটা পাইছো। দেখো এখানে যে রেজাল্ট এখানে সেম রেজাল্ট, কিন্তু তুমি এর ভ্যালুটাকে ভিন্ন ভিন্ন নিছো না, এখানে এর জায়গায় বসাইছো +2 আর এখানে এর জায়গায় বসাইছো কত, -2। তুমি এর মানটা ভিন্ন ভিন্ন নিছিলা, পজিটিভ আর নেগেটিভ, কিন্তু পুরো ক্যালকুলেশন করে রেজাল্টটা কত আসছে, 2 আসছে না। এটা কেন হচ্ছে জানো? এই যে ঘাতের কারণে। কোনো চলকের উপর যদি জোড় সংখ্যক ঘাত থাকে, অর্থাৎ ঘাত যেটা আমরা a টু দি পাওয়ার যে 2, এই যে ঘাত, এটা যদি জোড় সংখ্যক হয়, কি সংখ্যক হয়, জোড় সংখ্যক, তখন তুমি এটা প্লাস মাইনাস দুইটা ভ্যালুই পাবা। এটা জোড় সংখ্যক হলে কি হবে, প্লাস মাইনাস দুইটা ভ্যালুই পাবা, কারণ জোড় সংখ্যক ঘাত থাকলে ওই মাইনাসটাকে যখন তুমি কি করবা, পাওয়ারে ভাঙাবা, ভাঙাই লিখবা, তখন রেজাল্টটা কি আসবে, পজিটিভই আসবে। এই যে দেখো -2 কে তুমি স্কোয়ার করছো, কত আসছে 4। একইভাবে যদি তুমি -2 কে টু দি পাওয়ার 4 করো, এখানে রেজাল্ট 16 আসবে, -16 কিন্তু আসবে না। কারণ কি, এই মাইনাসটা 4 বার গুণ হচ্ছে, 2 যেভাবে 4 বার গুণ হচ্ছে, মাইনাসও কি হচ্ছে 4 বার গুণ, তো মাইনাসকে 2 বার গুণ করলে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। বুঝতে পারছি? এই জন্য জোড় সংখ্যক যদি থাকে পাওয়ার, তাহলে এখানে মাইনাসটাও কি তত সংখ্যক বার গুণ হবে, আর জোড় সংখ্যক থাকলে জোড় সংখ্যকের কারণে মাইনাসটা কিসে পরিবর্তন হয়, প্লাসে পরিবর্তন হয়। এই জন্য আমরা মনে রাখবো যে কোনো কিছুকে যদি রুট করা যায়, মানে পূর্ণ সংখ্যা যদি আসে, এরকম √9 কে তুমি রুট করছো, 9 কে রুট করার পর বর্গমূল করার পর 3 আসছে, তাহলে এখানে কয়টা রেজাল্ট হওয়া সম্ভব, দুইটা, +-3। একইভাবে মনে করো 16 কে তুমি বর্গমূল করছো, এখানে রেজাল্ট কয়টা হওয়া সম্ভব, দুইটা। বুঝতে পারছি? বর্গমূলের ক্ষেত্রে প্লাস মাইনাস দুইটা ভ্যালুই বসবে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ ধর্ম, একটু মনে রাখবা যে বর্গমূলের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস দুইটা ধর্মই পাওয়া সম্ভব। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বইয়ে আছে অলরেডি, এটা এমসিকিউতেও আসছে। বুঝা গেছে কিনা, যে a² যদি হয় বা কোনো কিছুকে যদি আমরা বর্গ করি, তখন তার রেজাল্ট দুই রকমই হওয়া সম্ভব, পজিটিভও হওয়া সম্ভব, নেগেটিভও হওয়া সম্ভব। এবং পজিটিভ নেগেটিভ কেন হওয়া সম্ভব, এটা আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? এবার এই দুইটাতে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় একটু বলে নেই, প্রয়োজনীয় তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ এটা এটা একটা ইনফরমেশন, যে a টু দি পাওয়ার x = 1 হবে যদি a > 0 এবং a ≠ 1 হয়। একটু মনোযোগ দেওয়া লাগবে এই জায়গায়, এটা এইগুলার মতোই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তোমাদের বইয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে 4টা পয়েন্ট দিছি দেখবা, তার মধ্যে এটা হলো প্রথম পয়েন্ট,
আর এগুলো হলো 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টে আছে। আমরা এটা একটু আলোচনা করব। এটার কিন্তু অলরেডি আলোচনা অর্ধেক আমরা করে ফেলছি। কোথায় করছি জানো? ওই যে আমরা বলছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ওইখানে এটার বেসিক আলোচনাটা আছে। আমরা জাস্ট এখন ওইটাকে একটু মাথায় রেখে আমরা তো পড়ে আসছি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 1 হয়, 0 হয়, কোনো একটা চলকের উপর পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেই ভ্যালুটা কত হবে? 1। তো দেখো তো, ওরা তোমাকে এখানে একটা রাশি দিছে যে a টু দি পাওয়ার x এর ভ্যালুটা 1, কোনো একটা সূচকীয় রাশির মান 1 করতে চাচ্ছে। তাহলে তুমি এখন আমারে বলো তো, একটা সূচকীয় রাশির মান 1 কখন হইতে পারে? একটা হলো এর ভ্যালু যদি 1 না হয়, আমরা এখানে অলরেডি কি এটা দেখছিলাম যে ধরো কথার কথা এখানে আমরা যদি এর ভ্যালুটা আছে, এর ভ্যালু এখন 1 না একটু পরে নিচ্ছি, ধরো এর জায়গায় আমরা কোন একটা মান নিলাম, ঠিক আছে? তাইলে এখানে যদি আমরা এটা বলি যে ধরো কত 5 নিব, 5 টু দি পাওয়ার 0, ঠিক আছে? 5 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। আবার যদি x এর ভ্যালু কত হয়? 0, তখন কত হবে? 1। তো এখন বিষয়টা হচ্ছে এই চলক যেটা আছে চলকের জায়গায় 1 ছাড়া অন্য যে কোনো কিছু যদি আমরা বসাই, ঠিক আছে, তখন এটার ভ্যালু 1 হবে কখন? যদি x এর ভ্যালুটা 0 হয়, তাই না? অর্থাৎ একটু মনোযোগ দেওয়া লাগবে। দেখো, তুমি চলকের জায়গায় যা কিছু বসাচ্ছ বসাও, সমস্যা নেই, জাস্ট 1 বসাবা না, 1টাকে আমরা একটু স্কিপ করতেছি। মনে করো 1 ছাড়া দুনিয়ার যে কোনো সংখ্যা আমরা এখানে বসাই, এর জায়গায় বসাচ্ছ। তো এর জায়গায় আমরা কোন সংখ্যাটা, মনে করো এর জায়গায় আমি 5 বসাইছি, এখন উপরে কি x এর জায়গায় x আছে, ওরা বলতেছে এই রেজাল্টটা 1 হইতে হবে। এখন তুমি আমাকে বলো, কোনো একটা চলকের মান বা কোনো একটা সূচকীয় রাশির মান 1 কখন হয়? যখন তার পাওয়ারটা 0 হয়ে যায়, তখন না? তাহলে আমরা কি বলতে পারি না যে এখানে যদি x এর ভ্যালুটা 0 হয়, x এর ভ্যালুটা কত হয়? 0, তখনই এই রাশির মানটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তো এখানে যেটা আমাদের মূলত এখান থেকে যেটা আমরা শিখি সেটা হলো a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 হবে যদি এত ইকুয়াল টু এত হয় এবং x ইকুয়াল টু কি 0, এবং না তখন বলবো আর কি, এবং না তখন x ইকুয়াল টু কি হবে? 0 হবে। এটাই x এর ভ্যালুটা কত হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে x এর ভ্যালুটা কত? 0। কারণ এটা আমরা দেখে আসছি যে কোনো একটা সূচকীয় রাশির মান, কোনো একটা সূচকীয় রাশির ক্ষেত্রে তার ভ্যালু বা তার মানটা 1 তখনই হওয়া সম্ভব যখন ওই রাশির পাওয়ারের ভ্যালুটা 0 হবে। কারণ কোনো বীজগাণিতিক রাশির পাওয়ার যদি 0 হয়ে যায়, ওই জিরোওয়ালা রাশি যেটা আছে তার ভ্যালু সবসময় কত হয়? 1 হয় না? আমরা একটু আগে দেখে আসছি না, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ছিল, এই যে এটা। তো এটা কেন হয়েছিল? কারণ কোন একটা বীজগাণিতিক রাশির পাওয়ার 0 হলে শুধু কি পাওয়ারটা 0, শর্ত ছিল পাওয়ারটা কি হইতে হবে? 0। পাওয়ারটা 0 হলে তার ভ্যালু কত হয়? 1। তো এইখানে আমাকে কি বলছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 কখন হবে, এটা একটু আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাও। তাইলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 তখনই হবে যখন এখানে x এর ভ্যালুটা কত হবে? 0 হবে। এই জন্য x ইকুয়াল টু কত? 0। কিন্তু শর্ত কি, এর মানটা কত হইতে পারবে না? 0 হইতে পারবে না, সরি 1 হইতে পারবে না। এর মানটা কত হইতে পারবে না? 1 হইতে পারবে না। তাহলে এটা আমাদের একটা শর্ত। অর্থাৎ এখান থেকে আমরা প্রথম যে মানে সিদ্ধান্তটা দিতে পারি যে এই ঘটনাটা কখন ঘটবে। এই ঘটনাটা ঘটবে কখন? যখন এর ভ্যালু 1 নয়, তখন x ইকুয়াল টু কত হইতে হবে? 0। এই যে এটা একটা শর্ত, যে এটা হলে তুমি এই বক্সটা দেখাতে পারবা যে a টু দি পাওয়ার x এর মান 1 কেন হয়েছে। এটা আরেকভাবে দেখানো যায়। আরেকভাবে কিভাবে? আচ্ছা, তোমাকে এই রাশিটার ভ্যালু কত আনতে হবে? 1 না? এই রাশিটার ভ্যালু কত আনতে হবে? 1। এখন আমরা বলছিলাম আরেকটা, এই যে লাস্টে আমি একটা কথা বলছিলাম 1 নিয়ে একটা কথা লিখে দিয়েছিলাম যে চলক যদি 1 হয়, চলক যদি কত হয়? 1। চলক যদি 1 হয়, 1 এর উপর পাওয়ার হিসেবে যা কিছু থাকবে, 1 এর উপর পাওয়ার হিসেবে দুনিয়ার যা কিছু থাকবে থাকুক, ওই রাশিটার মান কত হবে? 1ই হবে। অর্থাৎ চলক যদি 1 হয়ে যায়, 1 এর উপর পাওয়ার হিসেবে যা কিছু থাকবে থাকুক, ওটার মান সবসময় কত হবে? 1। তাহলে আমরা কি এখান থেকে আরেকটা শর্ত বের করতে পারি না যে a ইকুয়াল টু 1 তখন x নট ইকুয়াল টু 0, কিন্তু তখন x ইকুয়াল টু আবার কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। এটা একটা শর্ত। এখন অনেকেই এই পরেরটা একটু বুঝবে না। এই পরেরটা এটা হইছে, ঠিক আছে, বুঝলাম যে এটা তো নর্মাল বিষয় যে আমরা ধর্ম এটা পড়ে আসছি, ধর্ম সূচকের ধর্মে, যে কোনো একটা বীজগাণিতিক রাশির বা চলকের যদি পাওয়ারটা 0 হয়ে যায়, তাহলে 0 হয়ে গেলে ওই রাশির মান কত? 1। তাহলে x এর জায়গায় যদি আমি 0 বসাই দিই, এই রাশিটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। প্রথম বক্স
ও তো এটাই বলতেছে যে তুমি এখানে x এর জায়গায় কত বসাবা, 0 বসাবা, তাহলেই তোমার a টু দি পাওয়ার x এর ভ্যালুটা কত আসবে, 1 আসবে। বুঝলাম, সেটা ঠিক আছে। এটা কেমন হইলো, এখানে আবার x নট ইকুয়াল টু 0 কেন? দেখো তুমি চলকের মান কত ব্যবহার করছো, 1 না? তো কোনো কিছুর উপর মনে করো a টু দি পাওয়ার x, এখন এর জায়গায় আমি কত বসালাম, 1, তাহলে x এর জায়গায় x আছে, এটার ভ্যালু সবসময় কত হয়ে যাবে, 1, কারণ আমরা বলছি 1 এর উপর পাওয়ার হিসেবে যা কিছু থাকবে থাকুক, 1 এর হিসেবে 1 এর উপর পাওয়ার x থাকুক, 1 এর উপর পাওয়ার y থাকুক, 1 এর উপর পাওয়ার z থাকুক, যাই কিছু থাকবে থাক, এটার রেজাল্ট সবসময় কত হবে, 1 হবে। বুঝতে পারছো? 1 এর রেজাল্ট সবসময় কি হবে, 1 হবে। তখন আমরা এখানে আর কি বসাবো না, x এর ভ্যালুটা 0 বসাবো না। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের শর্ত। এটা মানে এখানে তুমি শুধু এই অংশটাকে প্রায়োরিটি দিচ্ছ, এটা কেন, তুমি এই শর্তটাতে প্রায়োরিটি দিচ্ছ শুধুমাত্র এর ভ্যালুটাকে, যে চলকের মান যদি 1 হয়ে যায় তাহলে কথা শেষ। চলকের মান 1 হয়ে গেলে পুরো রাশির মান কত হবে, 1। ওটার উপর পাওয়ার হিসেবে কে আছে ওটা দেখার দরকার নাই, কারণ চলক যদি 1 হয়ে যায়, চলকের উপর পাওয়ার হিসেবে যত বড় রাশি থাকুক, যত ছোট রাশি থাকুক, রেজাল্ট সবসময় কত, 1। অর্থাৎ 1 এর উপর পাওয়ার হিসেবে যা কিছু থাকবে থাকুক, রেজাল্ট সবসময় কত, 1। তো তুমি যেহেতু a ইকুয়াল টু 1 বলে দিছো, অর্থাৎ তুমি চলকের জায়গায় 1 বসাই দিছো, তখন তোমার আর পাওয়ারটা আর কনসিডারেশনে আসবে না। এবার পাওয়ার যা থাকবে থাকুক গা, আমরা আর কি করবো না, ওদিকে তাকাবোই না। তাহলে এর মানটা যদি 1 হয়, তাহলে এই ভ্যালুটা সবসময় কত হয়ে যাবে, 1। তখন আমরা এক্সটাকে কি ধরে নিচ্ছি, 0 হবে না, এটা বলে দিলাম। অর্থাৎ a টু দি পাওয়ার 0, এটা না, a টু দি পাওয়ার 0 ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে না। বুঝতে পারছি? এখানে পাওয়ার 0 ছাড়া অন্য যা কিছু হইতে পারবে, কিন্তু 0 হইতে পারবে না, তখনই এই শর্তটাকে মেনে চলবে। বুঝতে পারছি? তোমাদের বইয়ে এই দুইটা জিনিসকে একটু ব্যাখ্যা করা হয়েছে এমসিকিউর জন্য। এগুলো তোমার ম্যাথে খুব একটা কাজে আসবে না। তুমি যে অনুশীলনের ম্যাথগুলো করবা, অনুশীলনের ম্যাথে তোমার এই জিনিসগুলো কোথাও কাজে আসবে না, কিন্তু তুমি বেসিক জিনিসগুলো যদি বুঝতে যাও, এর পাশাপাশি যদি তুমি এমসিকিউতে এগুলো একটু বেশি আসে, বহুপদী সমাপ্তি সূচক রিলেটেড যে এমসিকিউগুলো আছে, ওগুলোতে কিন্তু এগুলো একটু বেশি আসে। তো এই জন্য এই ব্যাখ্যাগুলো একটু বুঝতে হবে যে এই ঘটনাটা কখন কখন হওয়া সম্ভব। a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 দুইভাবে হওয়া সম্ভব। একটা হলো এটা, যখন x এর ভ্যালু মানে পাওয়ারটা 0 হয়ে যাবে, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়ে যায়, তখন তার ভ্যালু হয়ে যাবে কত, 1। তখন তার ভ্যালু হয়ে যাবে 1, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই যেটা, দ্বিতীয় হচ্ছে কি, এর ভ্যালুটা যখন 1, অর্থাৎ চলকটা যখন তুমি 1 বসাই দিবা, চলক 1 হয়ে গেলে চলক মানে 1 এর উপর পাওয়ার যা থাকবে ওটা দেখার দরকার নাই, ওটার রেজাল্ট সবসময় কত হবে, 1ই হবে। বুঝতে পারছি আশা করি, নাকি বুঝি নাই? এই টপিকটা কি ক্লিয়ার যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 হবে কখন কখন? একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। অর্থাৎ এই উপরের শর্তটা আমি এখানে লিখছি, এটাও কিন্তু আরেকটা শর্ত। বুঝছো? মাঝে মধ্যে দেখবে এগুলো দেওয়া আছে পরীক্ষায়, তখন তোমাকে বুঝতে হবে যে কখন কোনটার কথা বলা হচ্ছে। বুঝে গেছি আশা করি। এবার আসো আমরা একটু এই দুইটা একটু দেখব। প্রথম তথ্যটা দেখো, বলতেছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y যদি এরকম হয়, তাহলে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারবো, y লিখতে পারবো। এটা হলো আমাদের মূল কথা, তুমি একটু জানলেই হবে। কিন্তু এটার পাশাপাশি এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা একটু জানা দরকার, যে এটা হইলে এটা কেন হচ্ছে। বুঝতে পারছো? এত ইকুয়াল টু এত হলে x ইকুয়াল টু কি হবে, y হবে। এখন কথা হচ্ছে এটা কেন হচ্ছে। তুমি আগের পয়েন্টটা যদি একটু ভালো করে বুঝে আসো, অর্থাৎ এই যে মানে একটু আগে আমি যেটা লিখালাম যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 এর যে ব্যাখ্যা, এটার ব্যাখ্যার সময় আমরা দুইটা রেজাল্ট দেখছিলাম, যে একটা হলো এর মান যখন 1 হবে না তখন x এর মান হবে কত, 0, এটা একটা। আবার এর মান যখন 1 হবে তখন x এর মান কত হবে না, 0 হবে না, এটা একটা ব্যাখ্যা, তাই না? এই দুইটা ব্যাখ্যা যদি তুমি বুঝে থাকো, তাহলে এই জিনিসটা তুমি সুন্দর মতো বুঝতে পারবা। কিভাবে দেখো, এখানে ওরা অলরেডি বলছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয়, তাহলে x ইকুয়াল টু y হবে। অর্থাৎ দুইটা বীজগাণিতিক রাশির বেস বা ভিত্তি যদি সেম হয়ে যায়, যেমন এখানেও চলক হচ্ছে a, এখানেও চলক হচ্ছে কি a, তখন পাওয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, পাওয়ার লেখা যাবে। আমরা এইভাবে পড়ি আসলে সূত্রগুলো, তাই না? আমরা বলি কি, দুইটা বীজগাণিতিক রাশির বা দুইটা সূচকের যদি বেস সমান হয়ে যায়, বেস সমান হলে পাওয়ার ইকুয়াল টু কি লেখা যায়, পাওয়ার লেখা যায়। তাহলে এখানে বেস সমান হয়ে গেছে, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখছে, এই তো ব্যাখ্যা। এবার এগুলো দিয়ে একটু ব্যাখ্যাটা বুঝি আমরা, যেটা কেন হয়েছে। ওরা একটা কথা লিখছে যে যদি এ নট ইকুয়াল টু কত হয়, 1, মানে এর মানটা এখানে কত হইতে পারবে না, 1 হইতে পারবে না। কেন এটা আসছে আমি তোমার একটু বলি এবার।
এখানে দেখো তো, একটু চিন্তা করে, একটু রিভাইন্ড করো জিনিসটা। আমি তোমার একটু আগে একটা কথা বলছিলাম যে 1 এর উপর পাওয়ার হিসেবে যা কিছু থাকবে রেজাল্ট সবসময় কত হবে? 1। মানে 1 এর উপর পাওয়ার হিসেবে যা কিছু থাকুক রেজাল্ট সবসময় কি হবে? 1ই হবে, বলছি না? এখন ওরা স্পেশাল এখানে মানা করে দিছে যে এর ভ্যালুটা কত হইতে পারবে না? 1 হইতে পারবে না। এখন হইলে কি হইতো ওটা একটু দেখো তো। ধরে নাও এখানে 1 টু দি পাওয়ার এক্স, এখানে 1 টু দি পাওয়ার কত? ওয়াই। বুঝতে পারছো? 1 টু দি পাওয়ার, এখন এটার ভ্যালু কত? 1 হয়ে যাবে, কারণ আমরা পড়ছি কোনো কিছুর উপর যদি, মানে কোনো কিছু না, 1 এর উপর যদি পাওয়ার হিসেবে যা কিছু থাকবে থাকুক, ওই রেজাল্টটা সবসময় কত হবে? 1। তাহলে 1 এর উপর পাওয়ার হিসেবে আছে এক্স, আর 1 এর উপর পাওয়ার হিসেবে আছে ওয়াই। তাহলে যা কিছু থাকবে থাকুক, এখানে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে, তাই না? ঘটনা হচ্ছে এরকম হবে। বাট এখানে 1টা কেন হবে না? কারণ আমরা বলছি না 1 এর উপর যদি, অর্থাৎ এখানে কথার কথা, ধরো তুমি এটাকে কিভাবে বলা যায়, ধরো এর জায়গায় তুমি 5 নিলা, আর এখানেও মনে করো এর জায়গায় তুমি 5 নিলা, তাহলে 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার ওয়াই, তখন তুমি এক্স ইকুয়াল টু কি লিখতে পারবা? ওয়াই। কারণ 5 5 সেম। বাট 1 এর বেলায় কি হয়? 1 এর বেলায় নিয়ম হচ্ছে যদি তুমি চলকটা কত নাও? 1 নাও, চলক 1 নিলে সবসময় ওটার উপর পাওয়ার যা থাকবে রেজাল্ট, ওই পাওয়ারের আর কনসিডারেশন আসবে না। পাওয়ারের আর কি আসবে না? কনসিডারেশন আসবে না। অর্থাৎ এই পুরোটা মিলে যা, এই পুরোটা মিলেও কি তাই হবে। বুঝতে পারছি আশা করি, নাকি বুঝি নাই এই জিনিসটা? তো এখানে মূলত ফ্যাক্ট হচ্ছে এই জায়গায় যে এর ভ্যালুটা আমরা কত নিতে পারবো না? 1 নিতে পারবো না। যদি 1 নেই, তাহলে এই দিকের 1 এর জন্য 1 টু দি পাওয়ার এক্স, 1 টু দি পাওয়ার ওয়াই দুইটাই কি হয়ে যাচ্ছে? সেম। অর্থাৎ এখানে এক্স আর ওয়াই এর আলাদা কি থাকতেছে না? সমান অংশ থাকতেছে না। বুঝতে পারছি নাকি বুঝি নাই? অর্থাৎ এখানে 1 টু দি পাওয়ার এক্স এর ভ্যালুও কত হয়ে যাচ্ছে? 1। 1 টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালুও কত হয়ে যাচ্ছে? 1। অর্থাৎ এখানে যে পাওয়ার, যেটা এক্স ইকুয়াল টু ওয়াই লেখার মধ্যে কোনো স্কোপ আর থাকতেছে না, কারণ এই পুরো রাশিটার ভ্যালু তখন কত? 1। এই পুরো রাশিটার ভ্যালুও তখন কত? 1। অর্থাৎ এখানে আর সূচক, মানে পাওয়ারের কোনো অস্তিত্ব থাকতেছে না, কারণ চলক যদি 1 হয়ে যায়, পাওয়ারকে আর আমরা কি করি না? কনসিডারেশনে আনি না। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে এরকম, ধরো কথার কথা, তুমি 1 এখানে কত নিলা? চলক হিসেবে 1 নিলা, 1 এর উপর মনে করো পাওয়ার হচ্ছে 5, আবার এখানেও 1 নিলা, 1 এর উপর পাওয়ার হচ্ছে মনে করো 7। ঠিক আছে? এখন এই সূত্র অনুযায়ী যদি তুমি এর ভ্যালুটা 1 কনসিডার করো, ধরে নাও, মানে এটাকে তুমি মানতেছো না, তুমি বলতেছো না স্যার আমি ইকুয়াল টু 1 নিব, যদি নাও, তাহলে এখান থেকে তুমি 5 ইকুয়াল টু কি লিখলা? 7। দেখো তো এটা কি ভুল? এটা ভুল কখন? যখন এই শর্তটা মেনে চলবে তখন এটা ভুল। বাট তুমি যদি বলো যে না স্যার আমি এর ভ্যালু 1 ধরে করব, ওরা যে বলতেছে এ নট ইকুয়াল টু 1, আমি এটা মানি না, আমি এ ইকুয়াল টু 1 ধরে করব, তো এ ইকুয়াল টু যদি তুমি 1 নাও, তাহলে দেখো তো ও বলতেছে কি চলক যদি সেম হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখা যাবে। কারণ তুমি দেখতেছো চলক ইকুয়াল টু চলক, এই যে দেখো চলক সেম, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখছো। তো এবার আমারে বলো তো 5 ইকুয়াল টু 7 এটা কখনো সম্ভব? 5 এবং 7 কি সমান হয়? অবশ্যই হয় না। তাহলে এই ঝামেলাটা এড়ানোর জন্যই মূলত এখানে এ নট ইকুয়াল টু 1 এই শর্তটাকে অ্যাড করা হয়েছে। বুঝছো কিনা? অর্থাৎ তুমি যখন এর ভ্যালুটা 1 কনসিডার করবা, তখন তোমার সামনে এই নতুন ঝামেলাটার উৎপত্তি হবে। ঠিক আছে? এই সমস্যাটা তখনই সমাধান করা সম্ভব যখন চলকের মানটা কি ধরবা না? 1 ধরবা না। বুঝা গেছে? কারণ চলকের মান 1 ধরলে এখানে 1 ইকুয়াল টু 1 হলে 5 ইকুয়াল টু কি লেখা যাবে? 7 লিখে ফেলা যাবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা পারা যাবে তাইলে। এটা হলো আমাদের এর মানটা কেন 1 হবে না, এটা হলো তার ব্যাখ্যা, অর্থাৎ প্রথম অংশটা। আর এ গ্রেটার দেন 0 যেটা লিখছে ওটা খুব বেশি তার ভূমিকা নাই, এটা আসলে মূলত সূচকের যে আমরা পজিটিভ ভ্যালুগুলো নিয়ে কাজ করি না, ওই জন্য পজিটিভ এর মানটা, মানে চলকের মানটা গ্রেটার দেন 0 এটা বোঝানোর জন্য দিছে। ঠিক আছে? বাট মেইন অংশ হচ্ছে এটা। এবার এটা দেখো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইকুয়াল টু কি দিছে? b টু দি পাওয়ার x। এবং যদি এটা হয়, যদি এত ইকুয়াল টু এত হয়, তাহলে a ইকুয়াল টু কি হবে? b হবে। এটা হলো আমার সূত্র। আমরা একটু আগে দেখছিলাম কি, চলক যদি সেম হয়, দুইটা রাশির চলক যদি সেম হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লেখা যাবে। এখানে হচ্ছে পাওয়ার যদি সেম হয়, দুইটা রাশির পাওয়ার যদি কি হয়? সেম হয়, তাহলে চলক ইকুয়াল টু কি লেখা যাবে? চলক লেখা যাবে। এটা হলো সেই ব্যাখ্যাটা। এই যে a ইকুয়াল টু b লিখছে, এখানেও শর্ত দিছে। শর্ত কি? x ইকুয়াল টু কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। এর আগেরটাতে শর্ত a ইকুয়াল টু 1 কেন হইতে পারবে না দেখছিলাম না? a ইকুয়াল টু 1 হলে পাওয়ার দুইটা কি হয়ে যাচ্ছে? সব সময় সমান হয়ে যাচ্ছে। ওই যে 5 ইকুয়াল টু 7 চলে আসছিল। এবার এখানে আসি তো x ইকুয়াল টু 0 কেন হইতে পারবে না একটু দেখি। আচ্ছা, ধরো এর ভ্যালু
তুমি এখানে 0 বসাও, বি এর এখানেও কত বসাও 0। এবার আমরা এটা শিখে আসছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার ভ্যালু কত হয়ে যায় 1। এই একটা চেহারা, তাই না? এটা একটা চেহারা। আবার ধরো এর জায়গায় তুমি কত বসালাম 5, এর জায়গায় ধরো কথার কথা আমি বলতেছি, এর জায়গায় 5 বসালাম, তাহলে 5 টু দি পাওয়ার এক্স। আর বি এর জায়গায় ধরে নাও 6 বসালা, 6 টু দি পাওয়ার কত এক্স। এখন এক্স এর মান যদি তুমি 0 ধরো, এবার তুমি এক্স এর মান 0 বসাচ্ছ, তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার 0, এটা হবে 6 টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে কি লেখা যাবে 5 ইকুয়াল টু 6। কেন? তুমি দেখো 5 টু দি পাওয়ার 0 এটার ভ্যালু হচ্ছে 1, আবার 6 টু দি পাওয়ার 0 এটার ভ্যালু হচ্ছে কত 1। তাহলে 1 ইকুয়াল টু 1, এখানে তো আমি ভুল লিখি নাই। 1 ইকুয়াল টু মানে এই লাইন পর্যন্ত, দেখো এটা না, এটা মনে করো এখন লিখি নাই, এই লাইনটা আমি এখন কি লিখি নাই, ভুল লিখি নাই, কারণ 5 টু দি পাওয়ার 0 এটার ভ্যালুও 1, আবার 6 টু দি পাওয়ার 0 এটার ভ্যালুও কত 1। এখন যদি আমি এইখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি যে এই দেখো আমার পাওয়ার ইকুয়াল টু পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ার সমান যদি পাওয়ার হয় আমি এখান থেকে কি লিখতে পারবো 5 ইকুয়াল টু 6। বুঝতে পারছি? এখানে কি লিখতে পারবো 5 ইকুয়াল টু 6। তো এখন আমারে বলো 5 ইকুয়াল টু 6 এটা কি হওয়া সম্ভব? সম্ভব না। 5 ইকুয়াল টু 6 এটা হওয়া কি না সম্ভব না। তাহলে এটা সম্ভব হচ্ছে কখন? যখন তুমি পাওয়ারটা 0 ধরতেছো তখনই একটা গরমিল হয়ে যাচ্ছে। এই জন্যই তোমাকে আলাদা করে বলে দিছে যে এই ফর্মুলাটা, এই ধর্মাবলীটা যখন তুমি অ্যাপ্লাই করবা তখন তোমাকে মাথায় রাখতে হবে যে চলক পাওয়ারের ভ্যালুটা কত হইতে পারবে না, 0 হইতে পারবে না। কারণ পাওয়ার যদি 0 হয় তাহলে এই প্রবলেমটা আসবে। ওই প্রবলেমটাকে বাদ দেওয়ার জন্যই তোমাকে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে এই রুলসটাতে এক্স নট ইকুয়াল টু 0 কনসিডার করা লাগবে। অর্থাৎ পাওয়ার কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। যদি পাওয়ার 0 না হয় তখনই তুমি মানে এখানে পাওয়ার আছে, ওটা 0 ছাড়া অন্য কিছু হয়েছে, ঠিক আছে, এখানে 2 এখানে 2, তাহলে পাওয়ার যদি সেম হয় চলক সমান কি চলক বা ভিত্তি সমান ভিত্তি লিখতে পারবা, কিন্তু পাওয়ার কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। বুঝতে পারছি আশা করি, নাকি বুঝি নেই? পারা যাবে না এটা? এই ছিল আমাদের এই যে তথ্যগুলা, যে ইনফরমেশনগুলো আমাকে দেওয়া হয়েছে এগুলোর ব্যাখ্যা। ঠিক আছে, এখানে 3টা লিখছি, আমরা মোটামুটি সবগুলো আলোচনা করছিলাম, তাই না? আর উপরে আমি কিছু সেট লিখে রাখছিলাম, এগুলা তোমাদের খুব বেশি প্রয়োজন, এগুলো তোমরা অলরেডি সেট অফ ফাংশনের জিনিসগুলো দেখছো, বাট তবুও এগুলা মোটামুটি কিছুটা ব্যবহার করে। অর্থাৎ এই যে মনে করো এর ভ্যালু বি এর ভ্যালু, এগুলো তো তুমি জাস্ট একটা ফিক্সড কোনো ভ্যালু দিয়ে প্রকাশ করো নাই, এ বি যা কিছু হইতে পারে। তখন এখানে মনে করো এভাবে দিয়ে দেয় যে এ কমা বি বিলংস টু আর, বা এ কমা বি বিলংস টু জেড, এরকম দিয়ে দেয়। মানে এ বিগুলা কিসের সদস্য বা কোত্থেকে আসছে, ওগুলা রিয়েল নাম্বার, ওগুলো পূর্ণ সংখ্যা, এটা বোঝার জন্য বা বোঝানোর জন্য এই সাংকেতিক ওয়ার্ডগুলোকে ব্যবহার করে। তো এখানে কোনটা দিয়ে কি সেটকে প্রকাশ করা হয় এটা তোমার জানা দরকার। যে আর বলতে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারকে বোঝায়, তারপর কিউ বলতে মূলত সংখ্যা, জেড বলতে পূর্ণ সংখ্যা, আরেকটা আছে এন, এন দিয়ে কি বুঝায় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝায়। পড়ছো না এগুলা? এগুলা ওই চ্যাপ্টার 2 জেনারেল ম্যাথ সেট অফ ফাংশন যেটা, বা হায়ার ম্যাথের চ্যাপ্টার 1, এখানে এই জিনিসগুলো আছে। তো এগুলো সূচকে প্রকাশের জন্য, সূচকের যে বেসগুলো আছে এগুলো প্রকাশের জন্য অনেক সময় কি করা হয়, এই ধরনের সেটগুলোকে ব্যবহার করে। ওই জন্য জাস্ট একটু পরিচিতির জন্য আমি এখানে লিখে রাখছি এগুলা। বুঝতে পারছি? আশা করি তোমরা এগুলো জানো, মানে কোনটা দিয়ে কাকে প্রকাশ করা হয় এটা একটু মাথায় রাখবে জাস্ট। আর এই যে তথ্য যেগুলো বেসিক জিনিস ছিল, মোটামুটি আমরা 9.1 চ্যাপ্টারটা করার জন্য যা যা করা দরকার মোটামুটি আমরা সবগুলাই করছি। এর বাইরে এখানে আর খুব বেশি কিছু নাই আসলে, ঠিক আছে? বেসিকে এই কথাগুলাই আছে। এবং এই যে তথ্য আমরা লাস্টে যেগুলোর একটু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি, এগুলো একটু ভালো করে বুঝবা, ভালো করে খেয়াল করবা। এগুলো হয়তো ম্যাথ করার জন্য খুব বেশি জরুরি না, বা ম্যাথ করার জন্য যেগুলো পারাই লাগবে বিষয়টা এমন না, বাট এমসিকিউ এবং একটা চ্যাপ্টারের বেসিক জিনিসটা বোঝার জন্য এটা খুব দরকার। অর্থাৎ তুমি একটা সূত্র পড়তেছো, তুমি মুখস্থ করে বসে আছো যে এটা ইকুয়াল এটা হইলে এত হবে, এখন কেন হবে, এখানে শর্তটা কি, এটা যদি তুমি না জানো তুমি কখনো এটা প্রপারলি শিখবা না। হয়তো তুমি সেটা পারবা, বলতে পারবা, লিখতে পারবা, বাট প্রপারলি শেখা হয় নাই তোমার। ঠিক আছে? পড়াশোনা করা আর প্রপারলি করা এটার মধ্যে পার্থক্য আছে। তো এই ছোট্ট, এটা আশা করি কঠিন কিছু না, যদি তুমি বুঝো এই জিনিসটা মনে রাখতে আরো বেশি সহজ হবে তোমার। বুঝতে পারছি? যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারি যে এটা কেন হচ্ছে, এই কেন হচ্ছে এই উত্তরটা যদি আমরা জানি, তাহলে একটা ঘটনা বা একটা সূত্র বা একটা ইনসিডেন্ট কেন হচ্ছে এটা যদি জানো, তাহলে ওটার পুরো কথাটাই তোমার মনে থাকবে। এই জন্যই একটু এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছি। একটু ভালো করে মনোযোগের সহিত একটু দেখবা। শুরুতে কঠিন মনে হইতে পারে, কিন্তু একটু যদি ভালো করে তাকাও, মানে তুমি যদি ধর্মগুলা বা আমরা যে সূত্রগুলা পড়ছি ওগুলো একটু যদি ভালো করে বুঝো,
তাহলে একটার সাথে এখানে একটা কিন্তু কানেক্টেড। তুমি একটা যদি বুঝো আরেকটা ওটাও বুঝার মতো অবস্থায় চলে যাবে, কেমন? বাট শুরুতে যদি ধর্মগুলো তুমি না বুঝো তাহলে এই এক্সপ্লেনেশনগুলো কিন্তু তুমি কখনোই বুঝবে না। বুঝতে পারছি যে কোনো কিছু পাওয়ার 0 হইলে কেন 1 হচ্ছে, আবার কোনো কিছু পাওয়ার 0 কেন হইতে পারবে না, এগুলো তো আমরা অলরেডি বলছি। এই যে ব্যাখ্যাগুলো একটু বুঝে বুঝে পড়বা, পারবা আশা করি, তাই না? তো এই ছিল আমাদের হচ্ছে 9.1, যেটা সূচক রিলেটেড যে বেসিক ইনফরমেশন বা বেসিক যে ক্লাস, সেটা ছিল আজকের এই লেকচারে। আমরা পরবর্তী যে লেকচারটা যাব সেখানে হচ্ছে 9.1-এর গাণিতিক সমস্যাগুলো থাকবে। আমরা চেষ্টা করব 9.1-এর তো মোটামুটি অনেকগুলোই ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, হয়তো সেটা একটা লেকচার আপলোড করা প্রবলেম হবে না, অনেক বড় হয়ে যাবে লেকচারটা। আমরা 2টা লেকচার ওটাকে ভেঙে ভেঙে আপলোড করব, অর্থাৎ 9.1-এর গাণিতিক সমস্যার 2টা পার্ট হবে লেকচার, 2টাতে আমরা ধারাবাহিকভাবে, এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় আমরা ধারাবাহিকভাবে আপলোড করব। কারণ মোটামুটি হায়ার ম্যাথের বীজগণিত পার্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে এই 9 বা সূচক ও লগারিদমীয় ফাংশন। তাহলে যা পড়ালাম একটু ভালো করে খাতায় নোট করে ফেলতে পারলে ভালো। বই আছে, বইও ইনফরমেশনগুলো আছে, বাট আমরা আসলে এই ইনফরমেশনগুলো খুব ভালো মতো পড়ি না বইয়ে, আমরা সরাসরি অনুশীলনের ম্যাথ করতেই অভ্যস্ত। যার কারণে আমাদের প্রথম প্রবলেমটা হয় যে আমরা সিকিউ যখন সলভ করতে যাই তখন আমরা অনেক কিছুই বুঝি না, শুধুমাত্র এই ইনফরমেশনগুলোর গ্যাপ থাকার কারণে। ঠিক আছে, উদ্দীপকে কিন্তু এগুলোকে ব্যবহার করে এই কথাগুলা, বাট তুমি তো বইয়ে আসে কিন্তু তুমি পড়ো নাই, তখনই তোমার সমস্যাটা তৈরি হয় যে এগুলো কোত্থেকে আসলো, এগুলো তো আমি পড়ি নাই, এগুলো পারবো কিভাবে। তো এই জিনিসগুলো সমাধান করার লক্ষ্যে মূলত আমরা একটু ডিটেইল এই জিনিসগুলো বুঝাই দিলাম। একটু চেষ্টা করবা মনোযোগের সহিত ক্লাসটা করার, এবং একটু নোট করে রাখতে পারলে আরো ভালো হয়। নোট করলে আশা করি তোমার কাছে এটা সংরক্ষিত থাকবে। ভালো থাকবে সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।